রৌদ্রস্নাত প্রকৃতি, বাতাস না থাকলেও আবহাওয়া শীতল উষ্ণ দুটোই ছোঁয়া আছে। রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে তা বোঝার উপায় নেই। রোদ দেখে আবহাওয়াটা মোটেও মন্দ লাগে না। প্রকৃতি যেন সবুজ হয়ে সতেজ হয়ে উঠেছে। রাস্তার পাশে সবুজের সমাহার চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই সময়টা প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য, এই সময়টা প্রকৃতি প্রেমীদের জন্য সুন্দর সময়। রাজশাহীর উদ্দেশ্যে সারহানের গাড়ি ছুটে চলছে। আবির নিজ মনে দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে আসন্ন রাস্তার দিকে। সুনিপুণ চোখে রাস্তা দিয়ে মনোযোগী হয়ে গাড়ি নিয়ে ছুটছে গন্তব্যে। সারহান অরিত্রিকাকে নিয়ে পিছনের সিটে বসে। অরিত্রিকার মাথায় অসহনীয় ব্যথা হওয়ার কারণে সারহানের কাঁধে মাথায় রেখে বসে আছে, তার দুটো চোখ বন্ধ। সারহান চুপচাপ বসে থাকলেও বারবার বিচলিত নয়নে অরিত্রিকাকে দেখে চলছে, যে অরিত্রিকার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে। নিজ চোখে অরিত্রিকাকে অসুস্থ দেখে মোটেও ভালো লাগছে না তার। অরিত্রিকা কেমন নিশ্চিন্তে চোখ বন্ধ করে তার কাঁধে মাথা রেখে আছে। হোটেল থেকে বেরোনোর সময় অরিত্রিকা তখন আতঙ্কিত হয়েছিল। সারহান অরিত্রিকাকে ভরসা দিয়ে খাবার খাইয়ে দেয়। অরিত্রিকা মুখ ফুটে বলেছিল তার মাথা ব্যথা করছে। সারহান হোটেলের পাশে একটি ফার্মেসি হতে ওষুধ এনে অরিত্রিকাকে খেতে বলেছিল। অরিত্রিকা ওষুধ খেলেও মাথা ব্যথা কমছে না। সারহান ধীরে অরিত্রিকাকে ডেকে বলল, এখনো মাথা ব্যথা করছে? অরিত্রিকা নড়ে কাঁধ হতে মাথা না তুলিয়ে চোখ মেলে তাকালো সারহানের পানে। সারহান অশান্ত দৃষ্টি ফেলে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে সে বুঝল সারহান ভাই তার জন্য দুশ্চিন্তা করছে। অরিত্রিকা ব্যথাতুর স্বরে বলল, চিন্তা করবেন না, একটু পরেই ব্যথা ভালো হয়ে যাবে। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কথা বলার দরকার নেই, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। অরিত্রিকা মৃদু হাসলো, শুধু চোখ বন্ধ করলো আবারও। প্রিয় মানুষটি একটু কেয়ার মনকে প্রশান্তি দেয়। পুরো মানুষটি যখন বৈধ বাঁধনে আবদ্ধ হয়ে কেয়ার করেন, ভালোবাসেন, সেই সময়টা চেয়ে সুখকর আর কিছু নেই। সারহান অরিত্রিকার দিক হতে চোখ সরিয়ে নিল, জোরে জোরে লম্বা শ্বাস টেনে নিল। অদ্ভুত দায়িত্ব, সে তো অরিত্রিকাকে ভালোবাসত না, অথচ কিছুদিন মেয়েটির প্রতি মায়া, ভালোবাসা, অনুভূতি জন্মেছে। ভালো লাগাকে পাত্তা না দিলেও মনের কোণে কোথাও অরিত্রিকার জন্য ভালোবাসা, অনুভূতি জন্মেছিল। এখন ধীরে ধীরে তীর হচ্ছে অরিত্রিকা তার গোপন সুখ, যার কথা ভাবলেই হাজার খারাপ লাগার মাঝে উৎফুল্ল অনুভব করে সে। ভালো লাগা ভরে যায় মনের গহীনে, প্রশান্তি নেয় মনকে। এই যে এখন তার কাঁধে মাথা রেখে বসে আছে, এতেই মন আবেশিত হচ্ছে। চঞ্চল মেয়েটি যেন কিভাবে তার কঠোর হৃদয়ে জায়গা করে নিল, সে কখনোই বুঝে উঠতে পারল না। সারহান বাড়িতে সকলকে কল করে জানিয়ে দিয়েছে অরিত্রিকাকে পাওয়া গিয়েছে। সকলকে এমন দুশ্চিন্তামুক্ত নিষাদকেও ব্যাপারটা ফোনে বলা সম্ভব নয়, কারণ সামনাসামনি বললে সকল ঘটনা গুছিয়ে বলা যাবে, এখন বলে টেনশন করবে। অরিত্রিকা ঘন ঘন শ্বাস সারহানের শার্ট ভেদ করে শরীর পর্যন্ত পৌঁছাচ্ছে। সারহান খেয়াল করলো অরিত্রিকা ঘুমিয়ে গিয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ায় কাঁধ হতে মাথা নেমে যাচ্ছে। সে হাত দিয়ে অরিত্রিকার মাথা তার কাঁধে ঠিক করে রেখে দিল, তবুও নেমে যাচ্ছে। সে অরিত্রিকার ঘুমে ব্যাঘাত ঘটাতে চায় না। উপায়ন্তর না পেয়ে সারহান অরিত্রিকার পিঠে পিছন দিয়ে তার হাত দিয়ে অরিত্রিকাকে আলগে নিল। অরিত্রিকা নড়ে উঠে সারহানের বক্ষে মাথা রাখলো। সে দুহাতে শার্ট আঁকড়ে বেঘরে ঘুমাতে লাগলো। সারহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিত্রিকার ঘুমন্ত মুখশ্রীর দিকে। চোখ পড়ল কপালের দিকে, কপালে দৃশ্যমান হলো ক্ষত। সারহান দেখে তপ্ত নিঃশ্বাস ফেলল, হাত বাড়িয়ে গাড়ির গ্লাস পুরোটা নামিয়ে দিল। হালকা হাওয়া আসছে, বাতাসের কারণে অরিত্রিকার চুলগুলো মুখের ওপর এসে পড়ছে। সারহান দেখে নিজ হাতে মুখের ওপর হাত, চুল সরিয়ে মাথা আদুরে হাত বুলিয়ে দিতে লাগলো। অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে। প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে খারাপ লাগছে না তার, ভালোই লাগছে। প্রেমিক পুরুষেরাও বুঝি ভালোবাসা মানুষকে এভাবে আলগে রাখে। আবির লুকিং গ্লাস নিয়ে পিছনে সারহানের কার্যকলাপ দেখছিল। সে গলা আঁকড়ে দিয়ে উঠল, এটা গাড়ি, কোনো রোমান্স করার জায়গা না। সারহান
তীর্যক দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। লুকিং গ্লাসে দেখতে পেল আবির মিটমিট করে হাঁটছে। এখানে ফাজলামো শুরু হয়ে গিয়েছে। সারাহানের সরু নজরে তাকিয়ে বলল, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা। আমি রোমান্স করি আর না করি সেটা তোর দেখার বিষয় না। আমার গাড়ি, আমি যা ইচ্ছে করব তাতে তোর কি? আবির উচ্চস্বরে হেসে বলল, ব্রো, এখনো বিয়ে হয়নি তোদের। বিয়ে হোক, তারপর না হয় রোমান্স করিস। গাড়ি তো হলে এখন তোর আমি গাড়ি চালাচ্ছি, নজর কিন্তু তোর ওপর। সারহান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর জ্ঞান তোর কাছেই রাখ, আর পিচাসের মতো হাসা বন্ধ কর, অরিত্রিকার ঘুম ভেঙে যাবে। আবির গাড়ি চালাতে চালাতে বলল, এখনই এত কেয়ার, শুধু শুধু অরিত্রিকার আগে বার্তা দিসনি। সারান অরিত্রিকার দিকে তাকিয়ে অতি শান্ত স্বরে আড়ালো। কোনো কিছু সহজে পেলে তার মূল্য কমে যায়, অনীহা দেখা দেয়। আমি তো অপেক্ষা করে আমাকে নিয়ে অরিত্রিকার মনে কি আছে তা বোঝার চেষ্টা করছি। আমার অনুভূতি তার কাছে ইচ্ছাকৃত অপ্রকাশিত রেখেছিলাম। অপেক্ষাটাই যে অনুভূতিকে দূর করে। আবির শুনে হাসলো। অবশেষে রাজনীতিতে জড়িয়ে যাওয়া কঠিন মানুষের জীবনে ভালোবাসার মানুষ এলো। তবে সারহান যে কাউকে ভালোবাসবে তা অবিশ্বাস্য। কঠিন মানবের মনে জায়গা করে নেওয়া, অনুভূতি সৃষ্টি করা, ভালোবাসার আগমন, এগুলো খুবই কঠিন কাজ। চৌধুরী বাড়িতে অনেকটা স্বস্তি ফিরেছে। সকলের চোখে মুখে ফুটে উঠেছে স্বস্তির চিহ্ন। ড্রাইভিং জুড়ে বাড়ির সকলে আর সারহানের বন্ধুমহল বসে আছে, অপেক্ষা করছে সারহান আর অরিত্রিকার জন্য। গতরাত সকলে খুব ভয়াবহ কেটেছে। সাথী বেগম মেয়ের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে গিয়েছে। তানিয়া বেগম সাথী বেগমকে সাথছিলেন। আজমল সাহেব নিজের পরিচিত সকল সোর্স কাজে লাগিয়েছিলেন অরিত্রিকাকে খোঁজার জন্য, কিন্তু বৃষ্টির কারণে তেমন একটা সুবিধা হয়নি। আশরাফ সাহেবও ভীষণ দুশ্চিন্তা করছিলেন। ইশরা আঘাত লাগার কথা জানাতে বাড়িতে আরো পরিস্থিতি অশান্ত হয়ে যায়। সব মিলিয়ে খুব খারাপ সময় রাত কাটিয়েছে সকলে। কারো চোখে ঘুমের রেশ পর্যন্ত ছিল না। সবার মনে একটা চাওয়া ছিল অরিত্রিকা আর ইশারা যেন কিছু না হয়। ইশরা সোফায় বসে আছে, কপালে অর্ধেক জুড়ে ব্যান্ডেজ করা, মুখশ্রী মলিন ফ্যাকাশে। একটু আগেই তাকে হসপিটাল থেকে পিনহাল আর সাদাত মিলে নিয়ে এসেছি। এসে থেকে চুপ করে আছে, কোনো কিছুতেই তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ইশরা ছোট বাচ্চা নয়, মাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। ইশরার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিছে। আশরাফ সাহেব নীরবতা ভেঙে বলল, তোমাদের বোঝা উচিত ছিল সারহান রাজনীতি করে, তার শত্রু বেশি। সারহান যথেষ্ট শক্ত, ওকে কাবু করার জন্য বাড়ির সদস্যদের টার্গেট করা হয়েছে। বিনয় ইফাত রাইমুন অপরাধীর ন্যায় বসে আছে, তাদেরও রাত থেকে টেনশন হচ্ছে, গিল্টি ফিল হচ্ছে, কিন্তু তাদের হাতে কিছু নেই। যা হওয়ার হয়ে গেছে। সময় পরিস্থিতি কোনোটাই তাদের আমলে ছিল না। পিনাক অপরাধীর ন্যায় বলল, আঙ্কেল, আসলে আমরা বুঝতে পারিনি এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে। যদি একটু আঁচ করতে পারতাম তাহলে ঘুরতে যেতাম না। আমাদের ভুল বুঝবেন না। আশ্বাস সাহেব বলল, তোমাদের কোনো দোষ নেই, তবুও বললাম এরপর হতে পরিস্থিতি বুঝে কাজ করো, না হলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। পিনহার বলল, ঠিক আছে আঙ্কেল। আশ্বাস সাহেব সারহানকে কল করলো। ফোন বেজে যাচ্ছে অথচ তুলছে না। তিনি বেশ কয়েকবার কল করলেন, কোনো রেসপন্স না পেয়ে হতাশ হলেন। বগুড়া থেকে আসতে এতটা সময় তো লাগার কথা না, এত দেরি করছে কেন? ফিনহাল কি মনে করে ইশরার দিকে তাকালো। কেমন নিশ্চুপ হয়ে আছে মেয়েটা, চোখ মুখ কিছুটা ফুলে গেছে, দেখে তার খারাপ লাগছে। হঠাৎ এতটা খারাপ কেন লাগছে তার, এটা ভেবে সে বিচলিত হলো। চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। কিছুটা সময় পর অস্থির হয়ে আবার ইশরার দিকে তাকালো। ইশরা মাত্রই সোজা হয়ে বসলো, মাথা হালকা হালকা ব্যথা অনুভব হচ্ছে। সে সোফায় হেলান দিয়ে বসলো, চোখ ঘুরিয়ে সকলের দিকে তাকালো। সবাই নিশ্চুপ। সামনের দিকে তাকাতেই পিনহার দিকে সরাসরি চোখ পড়ল। সে একটু চমকে গেল। পিনহার চোখ সরালো না, পলক তাকিয়ে রইল সেইভাবে। রায় পিনহারকে ইশরার দিকে তাকিয়ে থাকতে দেখে গুঁতো দিয়ে বলল, অমন ভাবে অসুস্থ মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন? পিনহার ইশরার দিকে দৃষ্টি বহাল রেখে বলল, জানি না। রায় বিরক্ত হয়ে বলল, এখানে সকলে আছে, এভাবে তাকিয়ে থাকিস। পিনহার দৃষ্টি সরালো। আজ হয়েছে
টা কি তার? এমন আজব ব্যবহার করছে কেন সে? কোনো মেয়ের দিকে কখনো ঢ্যাপঢ্যাপ করে তাকিয়ে থাকেনি, কিন্তু ইশরার পানে কেন বারবার চোখ যাচ্ছে? নিজের এহেন কাজে বিরক্ত হলো পিনহার। কারোর সামনে অবস্থা ভালো নেই, কিন্তু সেদিকে না খেয়াল করে দেখছে সে। অসহ্য। রাই পিনহালকে ফিসফিস করে বলল, ইশরার দিকে তাকাস না ভাই। সারহান জানতে তোর হাড় ভেঙে দিবে। তখন তুই হাসপাতালে বেডে পড়ে থাকিস। পিনহাল ক্ষুব্ধ হয়ে তাকালো রায়ের দিকে। রাই ইনোসেন্ট ফেস নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে সবসময় এক লাইন বেশি বোঝে। পিনহাল আর তাকালো না। সে নিজের ফোন বের করলো। ফোনে ব্যস্ত থাকতে ইশরার দিকে তার নজর যাবে না। সারহানের গাড়ি চৌধুরী বাড়ির মেইন গেটে এসে থামলো। একজন দারোয়ান গেট খুলে দিতেই আরিফ গাড়ি চালিয়ে গ্যারেজের দিকে নিয়ে আসলো। আরিফ গাড়ি থামিয়ে নিচে নেমে দাঁড়ালো। অরিত্রিকা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। সারা রাস্তা বেঘোরে ঘুমে এসেছে। সারান তার বক্ষে বারবার তাকালো। অরিত্রিকা ঘুমে তার বক্ষে একদম লেপ্টে আছে। তার ইচ্ছে হচ্ছে না জাগতে, কিন্তু কিছু করার নেই, জাগাতেই হবে আপনার। সারান ধীরে ধীরে ডাকতে লাগলো, ফাইরুজ, ফাইরুজ। কয়েকবার ডাকতে অরিত্রিকা তন্দ্রাচ্ছন্ন চোখ মেলে তাকালো। সারহান এতটা কাছে থেকে সে ঘাবড়ে গেল। সে দূরে সরে যাবে এমন সময় খেয়াল করলো সে নড়তে পারছে না। সারহান এক হাতে অরিত্রিকার সযত্নে আবদ্ধ করে রেখেছে নিজ বক্ষে। তা বুঝতে পেরে অরিত্রিকা স্তব্ধ হয়ে গেল। তার মনে হচ্ছে জমে গেছে সে। বুকের মাঝে হার্টবিটটির গতিতে লাফাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সারহান। ভুরু কুঁচকে তাকিয়ে গতিবেগ আমলে নিয়ে অরিত্রিকাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে বসলো। অরিত্রিকাও দূরে সরে এলো, জোরে জোরে শ্বাস নিচ্ছে। সারান স্বাভাবিকভাবে বলল, আমরা বাড়ি পৌঁছে গেছি। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক করে সারানের কথা শুনে বাইরের দিকে তাকালো। দেখতে পেল তার বাড়ি পৌঁছে গেছে। সে আর দেরি না করে উত্তেজিত গাড়ি থেকে নেমে পড়ল। সারানও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সারহান আবিরের কাছে এগিয়ে বলল, গাড়ি পার করে ভিতরে আয়, আমি আর ফাইজুল গেলাম। আবির বলল, ঠিক আছে, তোরা যা, আমি আসছি। অরিত্রিকা এখন মাথা ব্যথা নেই। কিছুটা সময় ঘুমিয়ে মাথা ব্যথা গায়েব হয়ে গিয়েছে। বাড়িতে এসে মনে হচ্ছে মন ফুরফুরে হয়ে গেছে। সারান অরিত্রিকাকে বলল, এখানে দাঁড়িয়ে থাকবি? অরিত্রিকা বলল, উফ, তাহলে চল। সারান হাঁটতে শুরু করলো। অরিত্রিকা শুধু পিছু পিছু হাঁটতে লাগলো। মনে হচ্ছে কতদিন পরে বাড়িতে ফিরলো। আর যদি এই নিশাদের সাথে বিয়ে হতো তাহলে এই বাড়িতে কখনো চোখ দেখতে পেত না। ভাবতে অরিত্রিকা বক্ষ কেঁপে উঠল। আজ সকালটা তার কাছে অন্ধকার স্মৃতি হয়ে থাকতো সারা জীবনে। এমন পরিস্থিতিতে আর কখনোই ফিরতে চায় না অরিত্রিকা। আর সারহান বাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পেল সকলে চিন্তিত মুখ। একযোগে সকলে বসে আছে। অরিত্রিকা এক মুহূর্তে দেরি না করে দৌড়ে সাথে বেগমের কাছে গিয়ে জড়িয়ে ধরল। সারহান তো দেখে মৃদু হেসে এগিয়ে গেল। অরিত্রিকাকে নিজেদের মাঝে ফিরিয়ে পেয়ে সকলে আবেগী হয়ে উঠল। যে যার মতো নিজের অনুভূতি প্রকাশ করছে। অরিত্রিকার চোখ ছলছল করে উঠল। সাথী বেগম, তানিয়া বেগম অরিত্রিকাকে আদর করে দিচ্ছেন। আজমল সাহেব বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। বাড়ির সকলে আর সারহানের বন্ধু মহল সকলে অরিত্রিকাকে সালামতে ফিরে পেয়েছেন এজন্য শুকরিয়া জানাচ্ছেন। অরিন এবং বোনের নিখোঁজ হওয়ার সংবাদ শুনে তড়িঘড়ি করে এসেছেন। বোনকে জড়িয়ে কিছুক্ষণ বোনে মিলে কাঁদল। অরিত্রিকা কিছুটা সময় পার ইশরার কাছে গিয়ে বসলো। ইশরার মাথায় ব্যান্ডেজ দেখে কেঁদে উঠল সে। জড়িয়ে ধরল সে। ইশরা অরিত্রিকাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সকলে দুজনকে বন্ডিং দেখে মুগ্ধ হলো। সারহান আর আবির চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে, তাদের দৃষ্টি সকলের দিকে। বাড়ির মেয়েকে ফিরে পেয়ে সকলে খুশি। ডাইনিং রুমে সকল উপস্থিত। অনেকক্ষণ ধরে সবাই চেয়ারে সোফায় জুড়ে বসে আছে, কারণ সারহান কোনো জরুরি কথা বলতে সকলের সামনে। সারহান বসা থেকে উঠে দাঁড়ালো। সবাইকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আশ্বাস বলল, কি কথা? সকলে সারহানের দিকে তাকিয়ে আছে। সারহান জড়িত কারণ এখন সকলের কাছে অস্পষ্ট। হঠাৎ কি নিয়ে কথা বলতে চাইছে। অধিক আগ্রহ সকলে অপেক্ষা করছে। অরিত্রিকা ইশরার কাছে বসে অপেক্ষা করছে সারহান ভাই কি বলবেন। নিষাদের কথা নয় তো?
সারান অপেক্ষা প্রহর ভেঙে গভীর কণ্ঠে বলে উঠল, আমি অরিত্রিকাকে বিয়ে করতে চাই। আর বিয়ে আজই হবে। আর সেটা 1 ঘন্টার মধ্যেই হবে। চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য হতভম্ব হয়ে বসে আছে। সারহান বন্ধু মহলে সকলে অবাক হয়েছে বেশ। অবাকতা রেশ অধিক হয়, সকলের মুখে কোনো কথা নেই। সকলে সারহানের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। আশরাফ সাহেব ছেলের দিকে ক্রোধ মিশ্রিত চোখে তাকিয়ে আছে। চোয়াল শক্ত করে ক্রোধ সম্বোধন করছে। সকলের সামনে এখন এই বিষয় নিয়ে ঝামেলা হবে। সারান বিচক্ষণ বুদ্ধিমান ছেলে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল? তার খটকা লাগছে। নানা ভাবনা ঘিরে ধরেছে তাকে। তানিয়া বেগম ছেলের মুখে বিয়ের কথা শুনে খুশি হতে পারছেন না। চোখ মুখ থমথমে হয়ে গেছে। অরিত্রিকাকে বা কেন বিয়ের কথা বলছেন? অন্য মেয়ে বিয়ে করতে চাইলে এক্ষুনি আকত করিয়ে দিত, কিন্তু বাড়ির মেয়েকে যে বিয়ে করতে চাইছেন, এখন কি হবে ভাবতেই আতঙ্কিত হয়ে আছেন তিনি। আজমল সাহেব আর সাথী বেগমের দিকে তাকালেন। দুজনের মুখে থমথমে হয়ে আছে। আজমল সাহেব যেন কথা বলেই ভুলে গেছেন, কি বলবেন বুঝে উঠতে পারছেন না। বিয়ে কি কথা কথা নাকি বললেই হয়ে গেল। সারান প্রতি কিছুটা রেগে গেলেন তিনি। সাথী বেগম ভীতু মুখে বারবার স্বামীর দিকে তাকাচ্ছেন। মনে মনে চাইছেন কোনো ভুল বোঝাবুঝি বা ঝামেলা না হোক। সারানের ওপর রাগ থাকলেও করতে পারছেন না। ছেলেটা তো খারাপ নয়, কিন্তু এমন সিদ্ধান্ত কেন নিল? একই প্রশ্ন সকলের মনে। সাদা চোখ বুলিয়ে বুলিয়ে সকলকে পর্যবেক্ষণ করছেন। নিস্তব্ধ শান্ত হয়ে আছে সকলে। এতটা নীরবতা দেখে মনে হচ্ছে ঝড় ওঠার পূর্ব লক্ষণ। সাদাত ভাবতেই ঢোক গিলতে লাগলো। অরিন তো মাথায় হাত দিয়ে মেঝেতে বসে আছে। অবিশ্বাস্য চোখে সারহান আর অরিত্রিকার দিকে তাকাচ্ছে। অরিনের মন বলছে এই কারণে হয়তো অরিত্রিকা নিষেধকে বিয়ে করতে চায়নি। সারান ভাই আর তার ছোট অবুঝ বোনটা এতদিন প্রেম করছে নাকি? ভাবতেই অরিনের মাথা ঘুরে উঠল। নাকের ডগায় বসে দুজন এত কাহিনী করলো আর সে কিছুই জানতে পারল না। এখন যে কি হবে কে জানে। কোনো ঝামেলা যেন না হয়, মনে মনে চাইছেন সে। এসব মিটে তারপর অরিত্রিকার পেট থেকে আসল সত্যি জেনে ছাড়বে সে। অরিত্রিকা স্তব্ধ হয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না সারহান ভাই সকলের সামনে বিয়ের কথা বলবে। স্ট্যাচু ন্যায় ইষ্টার হাত আঁকড়ে ধরে বসে আছে। বিয়ে নামক শব্দটা বারবার কানে বেজে যাচ্ছে। সারান ভাইয়ের সাথে বিয়ে ভাবতেই বুকের মাঝে উতাল পাতাল ঢেউর ন্যায় অনুভূতিটা খেলা করছে। বুক কাঁপছে, শরীর শীতল হয়ে আসছে। সে দম নিয়ে সারহানের দিকে সংকোচন নিয়ে তাকালো। সারহান ঠাই হয়ে একদম স্বাভাবিকভাবে সকলের সামনে দাঁড়িয়ে আছে। ভাবটা এমন, বিয়ের একটা সাধারণ বিষয়, তেমন কিছু ভাবার নেই। অরিত্রিকা মাঝে ভয় কাজ করছে। তার বাবা মা, বড় বাবা কি মেনে নিবে? তার বাবা যে রাগী না জানি কি করে বসেন। আরো একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সারান ভাই হঠাৎ আজই কেন বিয়ের কথা বললেন? আশরাফ সাহেব পরিস্থিতি বুঝে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি যা চাইছো তা কখনো হবার নয়। এসব বলে ঝামেলা বাড়িও না। সারহান আশরাফ সাহেবের এমন ব্যাপারে একটু বিরক্ত হলেন। বাবা হয়ে ছেলের ভালোবাসা পূর্ণতা বাধা হয়ে দাঁড়াচ্ছে। একেই বলে ঘরের শত্রু বিভীষণ। সারান শান্ত কণ্ঠে বললেন, বাবা আপনি দেখছি মীর জাফরের থেকেও ভয়াবহ। ছেলের এই প্রথম মুখ ফুটে কিছু চাইলো তা না দিয়ে বিরোধিতা করছেন। দিস ইজ নট ফেয়ার বাবা। আশরাফ সাহেব কেশ উঠলেন। চারিদিকে একবার তাকিয়ে গাম্ভীর্যভাব বজায় রেখে বলেন, নিজের বাবাকে মীর জাফর বলছো? সারান বাঁকা হেসে বলল, হ্যাঁ বলছি। মীর জাফর না হলে ছেলেকে একটু হলেও সাপোর্ট করতেন। আপনি তো ছেলের বিয়ের সম্বন্ধ চাচার কাছে জানাতে পারলেন না। কি আর করার, এখন আমায় বলতে হচ্ছে। আমি আমার সিদ্ধান্ত সকলকে জানিয়েছি। বিয়ের ব্যবস্থা করা হোক দ্রুত। রাত হতে ঘুম নেই, অনেক টায়ার্ড আমি। আশরাফ সাহেব চুপ হয়ে গেল। তিনি বুঝেছেন সারান এক কথার মানুষ, যা বলবে তাই করবে। তিনি হতাশ নিয়ে
আজমল সাহেবের দিকে তাকান। আজমল সাহেব সারানের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। আজমল সাহেব হঠাৎই শব্দ জোরে সাথে উঠে দাঁড়ালেন। পাঞ্জাবি টেনে টেনে ঠিক করলেন। চশমা ঠেলে সারাহানের সরাসরি কাট কাট স্বরে প্রশ্ন করলেন, অরিত্রিকাকে বিয়ে করতে কেন চাইছো? সারান নড়ে চড়ে আজমল সাহেবের দিকে তাকালেন। তাকিয়ে কাট কাট স্বরে উত্তর দিলেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিব কিন্তু পরে। আগে আপনাকে একটা প্রশ্ন করি, তার উত্তর একটু ভেবে দিবেন। আজমল সাহেব ভুরু কুঁচকে বলল, কি? সারানের গতিমতি কেউ কিছু বুঝতে পারছে না। এত হেয়ালি কেন? তানিয়া বেগম সারানকে কিছু বলতে যাবে তার আগে আশরাফ সাহেব অর্ধাঙ্গিনীকে ইশারায় থামিয়ে দিলেন। কিছু বলতে নিষেধ করলেন। তানিয়া বেগম স্বামীর বারণ শুনে বসে রইল চিন্তিত হয়ে। সকলের মাঝে উৎকণ্ঠা কাজ করছে। সারান কি বলতে চাইছে? সারান সকলের ভাবনার অবসান ঘটিয়ে বলল, আপনি আপনার মেয়ের সুখ চান? আপনি কি সারা জীবন মেয়েকে সুখী দেখতে চান? অরিত্রিকা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। এসির বাতাসে বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। কি হবে ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। সকলে অদ্ভুত দৃষ্টিতে একটু পর পর তাকাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। মাথায় চিন্তা কাজ করছে না। অরিত্রিকা উদ্বিগ্ন হয়ে ইশরাকে ধীরে বলল, বোন, আজ আমি শেষ। বাবা যদি জানে আমি সারান ভাইকে ভালোবাসি তাহলে তো আমার বাড়ি থেকে বের করে দিবে। ইশরা কথা না বলে অরিত্রিকার হাতে হাত রেখে চোখ দ্বারা ইশারা করে বুঝালো, তেমন কিছু হবে না, টেনশন করিস না। অরিত্রিকা তাও যেন চিন্তা ভয় কমছে না। আজমল সাহেব সারানের করা প্রশ্নে অবাক হয়ে বটে। প্রশ্ন সহজ। তিনি বলে উঠলেন, সকল বাবা চায় তার মেয়ে সারা জীবন সুখে থাকুক, ভালো থাকুক। আমিও বাবা হিসেবে আমার মেয়ের সুখ চাইব। সারান হাসল মনে মনে। সে এমন উত্তরই আশা করেছিল। সে মৃদু হেসে বলল, তাহলে ফাইরুজকে জিজ্ঞেস করুন সে কি আমায় বিয়ে করতে চায়? নিজের প্রিয়তম সুখকে সারা জীবন আঁকড়ে ধরতে চায়? যদি সে হ্যাঁ বলে তাহলে বিয়ে হবে, আর না বললে বিয়ে ক্যান্সেল। আজমল সাহেব আশ্চর্যিত হলেন সারহানের কথায়। সারহান যথেষ্ট দৃঢ়তার সাথে কথাটা বলেছেন। তার মানে নিশ্চয় কোনো কাহিনী আছে। মনে মনে তিনি চান না সারহান অস্বীকার করুক, কিন্তু বড় ভাইয়ের ছেলে বলে কথা মেপে বলছেন। অন্য কোনো ছেলে হলে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করিয়ে রেখে আসতো। আজমল সাহেব অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অরিত্রিকার বাবার এমন চাউনি ভয়ে সিঁটিয়ে গেল। সে ভয়ে ঢোক গিলতে লাগলো। সাথী বেগম অরিত্রিকাকে ভয় পেতে দেখে আজমল সাহেবকে বলেন, অরিত্রিকা ছোট মানুষ, উচ্চস্বরে কথা বলো না, তাহলে মেয়েটা ভয় পেয়ে যাবে। আজমল সাহেব সাথী বেগমের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালেন না। পা বাড়িয়ে অরিত্রিকার সামনে গিয়ে দাঁড়ালেন। মুখ গুরুগম্ভীর। অরিত্রিকার বুক ধুর ধুর করছে, হাত কাঁপছে। সে ভীতু চোখে আজমল সাহেবের দিকে তাকাচ্ছে। আজমল সাহেব অরিত্রিকার দিকে তাকিয়ে আছে। বাড়ির সকলে আজমল সাহেবের কার্যকলাপ দেখাচ্ছে। আশরাফ সাহেব কিছু বলছেন না। ভাই কি বলে তা দেখার অপেক্ষায় আছেন। আজমল সাহেব ছোট বলে শ্বাস টেনে নিল। তিনি কোমল স্বরে শুধালেন, আমি আমার সিদ্ধান্ত একবার তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। ভুল মানুষের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলাম। ভাগ্য ভালো ছিল সারহানের জন্য বিয়েটা হয়নি, কিন্তু এবার আর তেমন ভুল করব না। এইটুকু শুনেই সকলে একটু চমকে গেল। আজমল সাহেব আসলে কি বলতে চাচ্ছেন? সারহান ভুরু কুঁচকে চাচার কথা মর্মার্থ বোঝার চেষ্টা করছে। অরিত্রিকা মাথা নিচু করে আছে। সে বাবার কথা অর্থ বুঝতে পারছে না। আজমল সাহেব একটু থেমে আবারও বললেন, সারহান তোমার বিয়ে করার জন্য সকলের সামনে প্রস্তাব রেখেছে। তোমার থেকে মতামত জানতে চাই। তুমি কি রাজি? হ্যাঁ অথবা না তে উত্তর দিবে। আমি তোমার বিয়ে তোমার অমতে দিব না। আমায় ভরসা করতে পারো, যা বলবে তাই হবে। আজমল সাহেবের কথা শুনে অরিত্রিকা থমকে গেল। সে অবাক হয়ে তাকালো বাবার দিকে। আজমল সাহেব কোমল কণ্ঠে শুনে অরিত্রিকা আবেগী হয়ে উঠল। মেয়ের প্রতি আদর স্নেহ ভরা ছিল এই কথায়। বাবাদের ভালোবাসা এমনই হয়, অপ্রকাশিত থাকে। আজমল সাহেব মেয়েকে ভরসার বাণী শুনিয়ে বলেন, তুমি যা মন থেকে চাইবে তাই হবে। ভেবে আমায় তোমার মতামত জানাও।
অরিত্রিকা মাথা নিচু করল, চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়ছে। সে অনেকটা সময় পর নিচু স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। আজমল সাহেব মেয়ের মাথা হাত আদরে বুলিয়ে দিলেন। সকলেই আরেক দফা চমকে উঠল। এত দূরত্বে এসব কাহিনী ঘটছে, কেউ বুঝতে পারছে না ইচ্ছেটা কি। সারান বিশ্বজয়ের হাসি দিয়ে আশরাফ সাহেবের দিকে তাকালেন। আশরাফ সাহেব বিস্মিত হয়ে বসে আছেন। আজমল সাহেব এগিয়ে এসে আশরাফ সাহেবের কাছে দাঁড়িয়ে বলেন, ছেলে মেয়ে দুজনেই রাজি। এখন আপনি কি আমার বেয়াই হতে প্রস্তুত ভাইজান? আশরাফ সাহেব বিস্ময়ের রেশে কাটিয়ে উচ্চস্বরে হেসে উঠে আজমল সাহেবকে জড়িয়ে কোলাকুলি করে বলেন, বেয়াই না হয়ে আর উপায় আছে? ছেলে তো একবার সেই বন্দোবস্ত করে মাঠে নেমেছে। আজমল সাহেব হেসে বলেন, কার ছেলে দেখতে হবে না? আশরাফ সাহেব হেসে উঠলেন। তানিয়া বেগম আর সাথী বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দুজনেই ভেবেছিলেন ঝামেলা হবে। সারহান বন্ধুমহল সারহানের কাছে গিয়ে শুভকামনা জানাচ্ছে। আবির আর সাদাতও যোগ দিয়েছে তাদের সাথে। আজমল সাহেব ভাইকে ছেড়ে উচ্চস্বরে স্বাভাবিক গলায় বলেন, বাড়ির বড় ছেলের বিয়ে হবে, তাও ছোট করে অসম্ভব। আজ রাতে পারিবারিকভাবে আকদ করে রাখা হবে। ইলেকশনের পর বড় করে অনুষ্ঠান করা হবে। সকলে আকদের জন্য আয়োজন শুরু করে দাও। অরিত্রিকা লজ্জা আড়ষ্ট হয়ে গেল। কালপুরুষের সাথে তার বিয়ে হবে ভাবতেই শিহরণ বয়ে গেল। আর চোখে তাকালো সারহানের দিকে। সারহান তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। আরতিকে ভীষণ লজ্জা লাগছে। চোখ মেলতে লজ্জায় এসে আষ্টেপৃষ্ঠে ধরছে। সে চোখ সন্দর্পণে সরিয়ে নিল। উষ্ঠ জুড়ে লজ্জার লাঙ্গা হাসি। সারহান যেন সেই হাসিতে ঘায়েল হলো নতুন করে। চৌধুরী বাড়িতে বিয়ের আমেজ। দুপুরের পর হতেই সকলে সহযোগিতায় ছোট পরিসরে আকদের ব্যবস্থা করা হয়েছে। ফুল দ্বারা হালকা সাজানো হয়েছে, লাইটিংও করা হয়েছে। বাড়িতে সকলের মুখে হাসি। অরিনের হাজবেন্ড আর শাশুড়ি এসে বিয়ে উপলক্ষে। ইশরা বাবার উপস্থিত, তিনি মাত্রই চট্টগ্রাম থেকে এসেছে। অরিত্রিকা আর সারহান সোফায় পাশাপাশি বসে আছে। অরিত্রিকার পরনে হালকা কারুকাজ করা খয়েরি শাড়ি, মাথায় ঘোমটা, শাড়ির সাথে মিল রেখে হালকা কারুকার্য শোভিত সোনার গহনা। মুখে তেমন প্রসাধনিক ছোঁয়া নেই, হালকা সাজ। সারান অফ হোয়াইট হালকা কাজ করা পাঞ্জাবি পরেছে, মুখ স্বাভাবিক আজ। অরিত্রিকা এক পলক সারানকে দেখেছে। ইস, তার সারহান ভাই এত হ্যান্ডসাম কেন? লম্বা সুঠামদেহী শরীরে পাঞ্জাবি অসাধারণ মানিয়েছে। শ্যাম মানবের খোঁচা খোঁচা দাড়ি, উষ্ঠ জুড়ে মৃদু হাসি অরিত্রিকাকে মুগ্ধ করেছে বারবার। সে ভাবতেই পারছে না আজ তার প্রিয় ভালোবাসার মানুষটির সাথে বিয়ে। ভাবতেই লজ্জা সংকোচন নিভিয়ে গেল। সারহানের অগোচরে রয়ে গেল অরিত্রিকা লাজে রাঙা হাসি। সে তো ভালোভাবে মুখ দেখতেও পারছে না, ঘোমটার কারণে মুখ ঢেকে আছে। কেমন দেখাচ্ছে তার ফাইরোজকে বউ সাজে। চোখ যেন বিচলিত হয়ে উঠছে এক পলক দেখার জন্য। সে একটু পর পর পাশে তাকাচ্ছে। ভাবতেই ভালো লাগছে আজ তার ফাইরুজ অর্ধাঙ্গিনী রূপে তার জীবন সারা জীবনের জন্য জড়িয়ে যাবে। বিয়ে স্পেশাল। পরিবারের সকলে কেউ বসে বা কেউ দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেছে। কিছুক্ষণ সময়ের মধ্যে অরিত্রিকা আর সারহানের বিয়ে দুজনের সম্মতি 3 কবুলের মাধ্যমে সম্পন্ন হলো। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। দুজনের বিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। অরিত্রিকা চুপ করে নত মস্তিষ্ক বসে আছে। সারহান নিরিবিলি দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। একটু আগে কান্না করছিল। সারহান অরিত্রিকার দিকে চেপে নিচু স্বরে বলল, অপেক্ষা পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে আমার মন কুটুর তুই নামক সুখের আগমন ঘটল তবে। অরিত্রিকা সারহানের এহেন কথায় কেঁপে উঠল। সারহান সকলে অগোচরে অরিত্রিকার হাত নিজের হাতে মুঠোবন্দি করে নিল। অরিত্রিকা অবাক নয়নে দেখল শুধু। সারহান তা দেখে মৃদু হাসল। অরিত্রিকা কিডন্যাপ হওয়ার আসল ঘটনা সারহান সকলের সামনে খোলাসা করেছে আজ। যা জেনে বাড়ির প্রত্যেকটা সদস্য হতবাক হয়ে গেল। তারা ভাবতেই পারেনি নিশাত এমন একটা ঘৃণ্য কাজ সাথে জড়িত। সারহান কিভাবে অরিত্রিকাকে উদ্ধার করেছে তাও বলেছে নিজ মুখে। সারহান হোটেলে প্রবেশ করার আগে
পুলিশকে কল করে কিডন্যাপের বিষয়টা জানায়। সারান হোটেলে প্রবেশ করার কিছুক্ষণ পরেই হাজির হয় পুলিশ। অরিত্রিকাকে পাহারা দেওয়ার জন্য বাইরে থেকে নিশাতের লোকজন অ্যারেস্ট করে। সারান এক মুহূর্তে দেরি না করে নিশাতের একজন লোককে শিখিয়ে দিয়ে যায় কাজী এসেছে এটা বলার জন্য। সে প্ল্যান মাফিক কাজও হয়। দরজা খুলে সারহান আক্রমণের শিকার হয় নিশাত। পুলিশের পর এসে নিশাতকে আধমরা অবস্থা উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়, সাথে মিহিও যায়। এখন বর্তমান নিশাত জেলে আছে। তার নামে থানায় অপহরণ কেস করা হয়েছে। সারান ভীষণ ক্লান্ত। বন্ধুমহল আর ভাই বোনদের কোনো মতে উল্টাপাল্টা বুঝিয়ে সে ছুটছে নিজ রুমে। গত রাত হতে আজ রাত পর্যন্ত ছোড়াছুড়ি টেনশন মিলিয়ে তার অবস্থা বেগতিক। ক্লান্ত শরীর দরজা খুলে রুমে প্রবেশ করলো। দরজা আটকে পাঞ্জাবি খুলে ডিভানে ছুটে দিল। শরীর মেচমেচ করছে, কেমন অসহ্য লাগছে। গোসল করলে হয়তো শান্তি লাগতো, ফ্রেশ লাগতো। সারহান আলমারি হতে ট্রাউজার বের করে তাওয়ালে হাতে ওয়াশরুমে প্রবেশ করে। অরিত্রিকা সারহানের ব্যালকনিতে এতক্ষণ দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখছিল। মন আজ অনেকটা শান্ত নেয়। আজ তার শখের পুরুষের সাথে বিয়ে হয়েছে। ভাবতেই রঙিন প্রজাপতি আকাশে উড়ছে। ইস, মানুষটা যে তার একান্তই নিজের। অরিত্রিকা ব্যালকনি হতে রুমে প্রবেশ করলো। চোখ বুলিয়ে দেখলো সারহান এসেছে কিনা। ডিভানের পাঞ্জাবি রাখা দেখে বুঝলো মহাশয় মাত্রই রুমে এসেছে। ওয়াশরুম হতে ঝর্ণা থেকে পড়া পানির আওয়াজ ভেসে আসছে। সে বুঝলো সারহান ভাই। ওয়াশরুমে অরিত্রিকা ধীর পায়ে এগিয়ে বিছানার এক কোণে বসলো। আশেপাশে তাকিয়ে রুমটা পর্যবেক্ষণ করতে লাগলো। ভাবতে পারছে না আজ থেকে এটা তার রুম। খুবই অস্বস্তি হচ্ছে। সারহান গোসল সেরে বের হয়েছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। চোখ পড়ল অরিত্রিকার দিকে। হালকা গোলাপি রঙের শাড়ি পরে আছে অরিত্রিকা। শাড়িতে গোল্ডেন সুতো, হালকা কাজ, গহনা বলতে কানে, হাতে, গলায় সোনার হালকা কাজের গহনা। মুখে কোনো প্রসাধনিক ছোঁয়া নেই। এমন সাধারণ রূপে দেখেই সারহান মুগ্ধ হল। মেয়েটাকে আজ বড় লাগছে তার কাছে। শাড়ি পরলে কি মেয়েরা বড় হয়ে যায়? মনে নিজের অনুভূতিকে দমিয়ে রেখে স্বাভাবিকভাবে চলা খুব মুশকিল। যার জন্য এতগুলো দিন প্রণয়ানুভূতি গোপন রেখে সে আজ তার রাজ্যের রানী। অরিত্রিকা তার অর্ধাঙ্গিনী। ভাবতেই বুকের মাঝে স্নিগ্ধ হাওয়া বয়ে গেল। সারহান তোয়ালা হাতে এগিয়ে গেল অরিত্রিকার দিকে। অরিত্রিকা চোখ তুলে সামনে তাকাতেই দেখতে পেল সারহানকে। তাকাতেই সারহানের উন্মুক্ত শরীর দেখে লজ্জা হাঁসফাঁস করতে লাগলো। সারহান তা দেখে মৃদু হেসে আলমারি হতে টি-শার্ট বের করে পরে নিল। সারহান অরিত্রিকার সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলে উঠল, এভাবে দেখার অভ্যাস করে নে। এখন থেকে প্রতিদিন এমন দৃশ্য দেখতে হবে। অরিত্রিকা লজ্জায় নেভিয়ে পড়ল। মন বলছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। সে এক দৃষ্টি মেঝেতে তাকিয়ে আছে। সারহান তা দেখে ড্রেস টেবিল কাছে গিয়ে চুল আঁচড়াতে লাগলো। আয়নার ভিতরে অরিত্রিকা প্রতিবিম্ব স্পষ্ট দৃশ্যমান। লজ্জা মুখ তুলছে না। সারহান অরিত্রিকা জিজ্ঞেস করলো, তুই এখানে কেন? অরিন বলল, রিসিপশনের আগে তুই তোর রুমে থাকবি আর আমি আমার রুমে। আগে যেমন ভাবে থাকতাম তেমন ভাবে। এটা নাকি কেউ একজন অরিনকে দিয়ে আমার কানে দিতে বলেছে। অরিত্রিকা সংকোচন নিয়ে সারহানের দিকে তাকাল। কিভাবে বলবে দুজন দুই রুমে থাকবে? যতদিন অনুষ্ঠান না করা হয় ততদিন। অরিত্রিকা শুকনো ঢোক গিলে কাঁপা কণ্ঠে বলল, আমি এসব বিষয় কিছু জানি না। সারহান তার শুনে প্রত্যুত্তর বলল, আমি জানি। এটা নিশ্চয় আমার শ্বশুর মশাইয়ের বুদ্ধি। বাবার হুকুম না শুনে আমার রুমে আসার সাহস কিভাবে হলো? ঋত্বিকা নিচু স্বরে বলল, বড় মা আর মা বলছে আজ থেকে আপনার রুমে থাকতে। তাই। সারহান চিরুনি রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজে। সে বলল, অনেক রাত হয়েছে। গত রাত থেকে অনেক কিছু ফেস করছি। এবার ঘুমিয়ে পড়। অরিত্রিকা একটু চমকালো বোধ হয়। আজ রাত এমন কিছু আশা করেনি সে। সারহান আগের ন্যায় ব্যবহার দেখে অবাক হওয়ার কথা, তবু উৎকণ্ঠা চেপে বিছানার একপাশে শুয়ে পড়ল। সারহান এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, শাড়ি পরে অসুবিধা
হবে ঘুমাতে। যেটা কমফোর্ট ফিল করছিস সেটা পরে আয়। অরিত্রিকা মিনমিন কণ্ঠে বলল, না আমার অসুবিধা হবে না। সারান কথা বাড়ালো না। সে লাইট অফ করে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। অরিত্রিকা অস্বস্তি নিয়ে চোখ বুজে আছে। কেমন অনুভূতি লাগছে? শরীর ক্লান্ত থাকলে ঘুম আসছে না। অনুভূতির ভাবনা ঘিরে ধরেছে। বিছানার বদল হওয়ার শান্তি পাচ্ছে না। একটু পরপর নড়ছে। সারান অন্ধকারে অরিত্রার দিকে তাকাল। সে বুঝলো হয়তো অরিত্রিকার কোনো সমস্যা হচ্ছে। সারান ভুরু কুঁচকে বলল, নড়ছিস কেন? কোনো সমস্যা? অরিত্রিকার নড়া বন্ধ। অস্বস্তি নিয়ে বলল, না। কিছুটা সময় কেটে গেল। দুজনের চোখে ঘুম নেই। সারান এক হাতে কপালে রেখে গভীর চিন্তা করছে। সে জানে অরিত্রিকা ঘুমায়নি। হঠাৎ করে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে দুজন। একে অপরের জানার জন্য সময় প্রয়োজন। অরিত্রিকা তার থেকে ৮ বছরের ছোট। এখনো চঞ্চল বাচ্চামি করে। তার সাথে মানিয়ে নিতে একটু বেগ পোহাতে হবে। কারণ দুজনে দুই মেরুর বাসিন্দা। সারা নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলল, ঘুমাসনি কেন? অরিত্রিকা চমকে সারানের পাশে ঘুরল। এখনো? তার মানে সারান ভাই ঘুমায়নি? অরিত্রিকা বলল, ঘুম আসছে না। তাই তো ঘুমায়নি। আপনি এখনো জেগে আছেন সারান ভাই? সারান ফোঁস করে শ্বাস ফেলল। হাজবেন্ডকে কেউ ভাই ডাকে? পোড়া কপাল তার। সবার সামনে ডাকলে সম্মান শেষ। সারান গম্ভীর কণ্ঠে বলল, আমি তো কি হই? অরিত্রিকা জিভ কাটল। সে বলল, ভুলে গেছিলাম তাই ভুল বলে ফেলছি। তোর হাত দে এদিকে। অরিত্রিকা কিছু না বুঝে হাত বাড়িয়ে দিল অন্ধকারে। সারান অরিত্রিকার হাত ধরে টান দিল। অরিত্রিকা হঠাৎ টান দেওয়াতে সারানের কাছে এগিয়ে গেল। সারান অরিত্রিকাকে জড়িয়ে ফিসফিস বলল, এবার ঘুমিয়ে পড়। অরিত্রিকা যেন হার্টবিট হঠাৎ দ্রুত লাফাচ্ছে। সে লজ্জায় চুপ করে সারানের হাতের বাঁধনে পড়ে রইল। আজ ভোর সারহানের বন্ধুমহল ঢাকায় রওনা দিয়েছে। মুন আর ইফাতের বিয়ের জন্য সকলে ইনভাইট করেছে। পিহালের মুড অফ ছিল। কারণটা সম্পর্কে অবগত নয় সে। যাওয়ার সময় পিছু ফিরে বারবার ইশরাকের দিকে তাকাচ্ছে। ইশরা সাধারণ দৃষ্টিতে তাকালে পিনহালের দৃষ্টি ছিল আকুলতা। হয়তো কাউকে হঠাৎ ভালো লেগেছে, কিন্তু কোনো কারণে তা অপ্রকাশিত রয়ে যায়। মুখ ফুটে বলার সাহস থাকে না। তবে কি সেই ভালোবাসাই ছিল ইশরাকে? কি ভাবনা নিয়ে বিদায় নিয়েছিল সে? অরিত্রিকা আজ শাড়ি পরেছে। সারান শাড়ি পরতে নিষেধ করেছিল, তবুও জেদ করে পড়েছে নিজে নিজে। নিজেকে পরিপাটি করে নিচে নামছে। আসার আগে নিজেকে বেশ কয়েকবার দেখে নিয়েছে। মন্দ লাগেনি তাকে। খাবার টেবিলে সকলে উপস্থিত। তানিয়া বেগম, সাথী বেগম খাবার পরিবেশন করছে। অরিন তার হাজবেন্ডকে আপ্যায়ন করতে ব্যস্ত। অরিত্রিকা সবার দিকে একবার তাকালো। কেমন লজ্জা লাগছে তার। লজ্জা আড়াল করে সারানের পাশে ধপ করে বসে পড়ল। সারান ঘাড় ঘুরিয়ে তাকালো। আশরাফ সাহেব আজ বেশ খুশি। ঝামেলা ছাড়াই বিয়ে সম্পূর্ণ হয়েছে। তবে একটা খটকা আছে। তার মনে এত সহজে রাজি কেন হলো? আশরাফ সাহেব আজমল সাহেবকে বলো, মেয়ের বিয়েতে সহজেই রাজি হয়ে গেলেন, কারণটা কি? আমি তো ভেবেছিলাম ঝামেলা করবেন অনেক। সকলে উৎসব জনতার ন্যায় তাকালো আশরাফ সাহেবের দিকে। কি উত্তর দেবে তা শুনতে সবাই আগ্রহী। আজমল সাহেব হেসে বলেন, যোগ্য পাত্র পেলে কোনো বাবা হাতছাড়া করে না। তার উপর মেয়েও পছন্দ আছে। বিয়ে তো মত দিয়েছে, সেখানে বাবা হিসেব মেয়ের মতকে প্রাধান্য দিয়েছি। আশরাফ সাহেব ভাব নিয়ে বললেন, ছেলে কার দেখতে হবে না? আমার ছেলে বলে কথা, যোগ্য তো হবে। আশরাফ সাহেব কথা শুনে একযোগে হেসে দিল। অরিত্রিকা কিছুটা লজ্জা পেল। সারহান তো অরিত্রিকার স্নিগ্ধ হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অরিত্রিকা নিচতলা হতে রুমে ঢুকতেই দেখলো সারহান কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে বিছানায় বসলো। অরিত্রিকার সামনে দণ্ডায়মান স্বামপুরুষের কাজ দেখতে ব্যস্ত। মানুষটার সকল কাজই তার কাছে পারফেক্ট লাগে। সারান আয়নার সামনে পারফিউম ইউজ করছে। সারান আয়নার দিকে খেয়াল করলো। অরিত্রিকা তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলে, কি দেখছিস? অরিত্রিকা মৃদু হাসলো। হাসি বজায় রেখে মিহি কণ্ঠে বলল, আমার কল্পপুরুষকে। সারান পিছনে ফিরে তাকিয়ে বলল, দেখা শেষ হয়নি এখনো?
অরিত্রিকা হেসে বলল, উফ, আপনার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকলেও আমার দেখা শেষ হবে না। সারান শার্টের হাতা গুটিয়ে বলল, এই দিকে আয়। অরিত্রিকা উঠে সারানের কাছে গেল। সারান অরিত্রিকাকে নিজের কাছে টেনে হিমশীতল কণ্ঠে বলল, আমার সাদা কালো জীবন রাঙিয়ে দেওয়ার জন্য তোরই প্রয়োজন ছিল। এবার বুঝছি তোর মতো পিচ্চি মানুষের ভালোবাসা অভাব যন্ত্রমানব হয়ে যাচ্ছিলাম। এখন তুই আমার জীবনে এসে এবার তোর স্নিগ্ধ পরশে প্রেমিক পুরুষ হয়ে উঠব। বিকেলে গোধূলি লগ্ন, শীত পরিবেশ, মৃদু বাতাস বইছে, আকাশে মেঘে দেখা নেই, সাদা তুলোর ন্যায় মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। মনোমুগ্ধকর পরিবেশ, প্রকৃতির নিত্য নতুন ভাবে তার নিজ সাজে সেজে উঠেছে। অরিত্রিকা ছাদের কার্পেট বিছিয়ে বিকেলে বিলাস করছে। আজ মনটা ভীষণ ফুরফুরে, মন মেজাজ দুটোই ভালো। প্রণয়ের রঙিন প্রজাপতিরা তার মনে কুটকুটিয়ে উড়ে চলছে। তার সাথে ছাদে উপস্থিত আছে সাদাত, অরিন, তিশা আর ইশরা। সকলেই সরু চোখে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। অরিত্রিকা এদিকে কোনো খেয়াল নেই, সে তো খুশি মনে বিকেলের আবহাওয়া অনুভব করতে ব্যস্ত। তিশার মুখ গম্ভীর, সে অরিত্রিকার ওপর রেগে আছে। কারণটা সারাহানের মানে তার ক্রাশকে চোখের সামনে দিয়ে বিয়ে করে নিল, অথচ সে খবর পর্যন্ত পেল না, তাকে একবারও কল করে জানালো না। এতটাই পর হয়ে গেল সে। ভাবতেই কাঁদো কাঁদো হয়ে গেল তিশা। তিশা কাঁদো কাঁদো হয়ে নীরবতা ভেঙে বলে উঠল, অরিত্রি রে, তুই আমার পর করে দিলি কেন? বিয়ে করে বসে আছিস, আমায় একবারও জানালি না। আমি কি তোর এত পর হয়ে গেলাম আর কাউকে পেলি না? খুঁজে খুঁজে আমার ক্রাশকে বিয়ে করে নিলি। সকলে তিশার দিকে তাকালো। অরিত্রিকা তিশার দিকে তাকিয়ে অনুতপ্ত হয়ে বলল, সরি রে, আসলে হঠাৎ কিভাবে বিয়েটা হয়ে গেল বুঝতে পারলাম না। টেনশনে ছিলাম, তাই তোকে বলতে ভুলে গেছি। এটার জন্য আমি গিল্টি ফিল করছি। তিশা মুখ গোমড়া করে বলল, আচ্ছা হয়েছে, তোর বিয়ে হয়েছে এটাতে খুশি হওয়া থাকলেও খুশি হতে পারলাম না। আমার ক্রাশকে বিয়ে করে নিলি। অরিত্রিকার চোখ ছোট ছোট করে, তোর ক্রাশ এখন আমার হাজবেন্ড, তাই কাকের মতো ক্রাশ ক্রাশ না করে দুলাভাই ডাকার অভ্যাস কর। তিশা বলল, বয়ে গেছে যা, ক্রাশ তো ক্রাশই থাকে। সাদাত তখনই বলে উঠল, তিশা, আমার একটা সমস্যা আছে। তিশা আগ্রহ নিয়ে বলল, কি? সাদাত হতাশা নিয়ে বলল, আমি তো দুদিন আগে হতে অরিত্রিকাকে ভাবি রাখা প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম বিয়েতে যেহেতু দেরি আছে, এর মধ্যে ভাবি ডাকটা অভ্যাস করে নেব, কিন্তু কপাল তার আগেই স্বাস্থ্য বোন ভাবি হয়ে গেল। সাজাতের কথা শুনে তিনজনই হেসে দিল। অরিত্রিকা নিঃসন্দেহ দৃষ্টি তাকিয়ে সাজাদকে বলল, তুই 2 দিন আগে মানে? কাহিনী কি বল। সাজাদ ভবড়ে গেল, ভুল কথা বলে ফেলায় জিভ কাটল। অরিন তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে আছে সাজাদের দিকে। এবার সে কি করবে? অরিন বলে উঠল, তার মানে সারহান ভাই যে অরিত্রিকাকে বিয়ে করবে আগে থেকেই জানতিস? সাদাত তো একবারে ফেঁসে গেছে, একদম মাইন্ডটা চিপায় পড়েছে। সাদাত তুতলে বলল, আমি কিছু জানি না। অরিত্রিকা আর অরিন দুজনে একসাথে বলে উঠল, বলবি নাকি আমরা তিনজনে মিলে তোকে ভর্তা বানাবো? সাদাত কিছুটা ভয় পেয়ে গেল, এই তিনজন তাকে মারতে লাগলে সে ভর্তা হয়ে যাবে। সে বলল, আরে আরে বলছি, হাইপার হওয়ার কিছু নেই। সাদাত গলা খাঁকরি দিয়ে বলল, আসলে 2 দিন আগে ভাই তোকে বিয়ে করবে এমন কথা বাবাকে বলছিল, এর থেকে আমি বেশি কিছু জানি না বই। সাদাত কোনো মতে কথা লুকিয়ে বাঁচত, সে তো অনেক কিছু জানে, সব বলে দিলে ভাই আর আস্ত রাখবে না। সাদাতের কথা শুনে অবাক হলো, ভাবনার কিছুটা পিষ্টে হলো মস্তিষ্ক। তাহলে কি অরিত্রিকা সারানের আগেই থেকে ভালোবাসতো? অরিত্রিকার মাথায় এটা প্রশ্ন ঘুরছে। আজ যে সারানকে জিজ্ঞেস করবে তাকে কেন বিয়ে করেছেন, ভালোবাসে নাকি অন্য কিছু। অরিত্রিকা ফোন বেজে চলছে, হোয়াটসঅ্যাপে কেউ কল করেছে। অরিত্রিকা ভাবনা বাদ দিয়ে ফোন হাতে নিল। ইফা কল করেছে, তা দেখার কিছুটা ভাবুক। অরিত্রিকা কল রিসিভ করতে না দেখে অরিন বলল, কল রিসিভ কেন করছিস না? অরিত্রিকা
মলিন স্বরে বলল, ইভা আপু কল করে। অরিন বলল, ভিডিও কল করছে, কল রিসিভ কর। ওর সাথে কতদিন কথা বলিনি। অরিত্রিকা কল রিসিভ করতে ভেসে এলো ইভার কণ্ঠ। আরে অরিত্রিকা, কেমন আছিস? ইভা হাস্যোজ্জ্বল চেহারা। অরিত্রিকা হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আশেপাশে তো আরো কয়েকজন আছে। তোমার সবাই কেমন আছো? সকলেই ইভার উত্তর দিয়ে খোঁজ খবর নিতে লাগলো। ইভা হেসে সবার সাথে কথা বলছে। অরিত্রিকা অস্বস্তি লাগছে। ইভা যদি জানে তার বিয়ে সারহান ভাইয়ের সাথে হয়ে গেছে, তাহলে কি রিয়াক্ট করবে? ইভা তখনই বলে উঠল, শুনলাম অরি নাকি আকত হলো গতকাল। অরি নতুন জীবনের জন্য শুভকামনা রইল। অরিত্রিকা চমকে উঠল, বলল, ধন্যবাদ আপু। তুমি কিভাবে জানলে? ফুপি রাতে কল দিয়েছিল, বলো তোর বিয়ের কথা। বাড়ির মেয়ে বাড়িতেই রইলি। আমি তো বড় হয়ে এখনো সিঙ্গেল। অরিত্রিকা শুধু হাসল। ইভা বলল, সারা জীবন সুখে থাক, ভালো থাক, এটাই চাই। আচ্ছা, আমি রাখছি, একটু বাইরে যেতে হবে। রাখছি। ঠিক আছে আপু। ইভা কল কেটে দিল। অরিত্রিকা ফোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইভা হাস্যোজ্জ্বল চেহারা দেখে মনের মাঝে খুঁতখুঁত লাগছে। ইভা কি আসলে খুশি সাহান ভাইয়ের বিয়ে হওয়াতে? এই ভেবে লাভ নেই আর। ইশরা সবার উদ্দেশ্য করে বলল, একটা কথা বল, কেউ কিছু মনে করবে না তো? অরিত্রিকা বিরক্ত নিয়ে বলো, কিছু না ভেবে বলে ফেলো তো। ইশরা এক পলক সকলের দিকে তাকালো। সকলে উৎসুক জনতার ন্যায় তাকিয়ে আছে। ইশরা অস্বস্তি নিয়ে বলল, আমার মনে হয় পিনহাল ভাই হয়তো আমায় পছন্দ করে। সকলে বিস্মিত হয়ে রইল। অরিত্রিকা কিছু বলবে তার আগে ইশরা বলে উঠল, আবারও আমি এমনি এমনি বলছি না। মুন আপু আর রাই আপু দুজনেই রাতে কথা বলছিল। আমি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম পিনহাল ভাইয়া নাকি আমার দিকে তাকিয়েছিল তোর আকদের পুরোটা সময়। তারা বলছিল আমায় হয়তো পছন্দ করে। আজ যাওয়ার সময় খেয়াল করছি ওনার চাউনি অন্যরকম আকুলতা দেখছি। এখন আমারও মনে হচ্ছে উনি হয়তো আমায় পছন্দ করেন। অরিত্রিকা বিস্ময় নিয়ে বলে উঠল, বলিস কি? সাদাত বললে, আমিও খেয়াল করছিলাম কাল। তোর দিকেই তাকিয়েছিল ইশরা। অরিন ভাবুক স্বরে বলল, এখন কি হবে? এই শোন, এসব ভাবিস না। পছন্দ করে ভালো কথা। বিয়ে তো করতে চাস না? উনি চলে গেছে, ভালো হয়েছে। তিশা অসহায় হয়ে বসে আছে। বসে বসে সকলের কথা শুনছে। অরিত্রিকা তর্জনী উঁচু করে বলল, তুই আবার পছন্দ করিস না তো ইস্যু? ঈশা ঘাবড়ে গিয়ে বলল, আরে তেমন কিছু না। আমি তো তোদের এমনি বললাম। তা ভালো। রাত 10টা বাজে। সারহান একটু আগেই পার্টি অফিস থেকে ফিরেছেন। সামনে ইলেকশন, তাই বন্দোবস্ত হচ্ছে। আজ মিটিং ছিল দলের লোকেদের সাথে। ভাবতে অবাক লাগে, তার এমপি তো সে হতে চায়নি, কিন্তু ভাগ্য তাকে এখানে নিয়ে এসেছে। এমপি মহোদয়ের মৃত্যুর পর তাদের দল হতে একজনকে এই পদে দাঁড়ানোর কথা বলা হয়। সকলে সারহান দাঁড়াতে বলে। সারার ইচ্ছে না থাকলেও দলের আর মানুষের জন্য এমপির পদে দাঁড়িয়েছে সে। দুদিন পর বিরাট জনসভা আছে, তাদের জনগণের সামনে ভাষণ দিতে হবে। সেটা নিয়ে আজ মিটিং ছিল। আজ সারাদিন এইসব ব্যস্ততা গিয়েছে। শরীর বড্ড ক্লান্ত তার। সারহান ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করলো, চোখ বুলিয়ে নিল। চোখ দুটো অরিত্রিকাকে খুঁজছে। আশাহত হলো সে। অরিত্রিকা নেই রুমে। শার্ট খুলে রেখে ফ্রেশ হয়ে জন্য যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো সে। অরিত্রিকা দু হাতে কফির মগ নিয়ে রুমে আসলো মাত্র। নিচ থেকে উপরে আসতে তার অবস্থা নাজেহাল। শাড়ি পরে আসতে অনেকবার শাড়িতে পা বেঁধে পড়ে যাচ্ছিল। লম্বা শ্বাস নিয়ে ব্যালকনিতে গেল সে। অরিত্রিকা বসে পড়লো কার্পেটে। কফির মগ দুটো হাত হতে নিচে নামিয়ে রাখলো। অরিত্রিকা আজ নিজ হাতে ব্যালকনি সাজিয়েছে। নিজের মনমতো ফুল গাছ এনে সাজিয়ে রেখেছে। কার্পেট বিছিয়েছে। মনোমুগ্ধকর পরিবেশ বানানোর জন্য লাইটিং করেছে। টিপটাপ করা বাতিগুলো জ্বলছে। সারহান ওয়াশরুম থেকে বের হলো। আলমারি হতে টি শার্ট পরে নিচে যাবে অমনি কারো আওয়াজে থেমে গেল। ব্যালকনিতে আসুন তাড়াতাড়ি, আমি অপেক্ষা করছি। অরিত্রিকা কণ্ঠস্বর শুনে সারহান এগিয়ে গেল সেদিকটা। ব্যালকনিতে প্রবেশ করতে লাইটিং আর সাজানো দেখে
অবাক হলো সে। সে বুঝলো এটা অরিত্রিকার কাজ। ভালো লাগলো তার। তার ফাইরুজ আস্তে ধীরে মানিয়ে নিতে শুরু করেছে তাহলে। সারহানকে ঠাই হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অরিত্রিকা বলল, আমার পাশে বসে পড়ুন। আজ আমরা একসাথে কফি ডেট করব। সারহান শুনে মৃদু হাসল। সে অরিত্রিকার পাশে বসল। অরিত্রিকা সারহানের হাতে কফি ধরিয়ে দিল। সারহান মৃদু হেসে বলল, শুনছি সকলে বিয়ের আগে কফি ডেট করে, এখন দেখছি বিয়ের পরে কফি ডেট করে। ইন্টারেস্টিং। অরিত্রিকা ভাব নিয়ে বলল, আমি সবসময় ইউনিক করার চেষ্টা করি। সারহান মাথা দুলিয়ে সায় জানিয়ে বলল, গুড, আই লাইক ইট। অরিত্রিকা খুশি হলো শুনে। সে বলল, কফি খেয়ে শুরু করুন, ঠান্ডা হয়ে যাবে। সারান কফিতে চুমুক দিল। দুজনের দৃষ্টি বাইরে আনমনে রাতের প্রকৃতি দেখতে দেখতে কফি খেতে ব্যস্ত তারা। সারান ক্লান্ত, এক নিমিষে শেষ। মন ফুরফুরে, শান্তি লাগছে খুব। আর যান্ত্রিক জীবনে ফাইরুজ নামক সুখের অভাব ছিল বোধহয়। তার জীবনে প্রিয়সী আসার পর থেকে জীবনটা নতুন মোড় নিল। সারহান ভাবে, তার প্রিয়সী আগমন আগে কেন ঘটল না তার জীবনে। এই যে আজ তার সুখ সুখ অনুভব হচ্ছে, মনে নীরব ঝড় থেমে গেছে, প্রণয় এসে ধরা দিচ্ছে মনের মধ্যখানে। দুজনে কফি খাওয়া শেষ। অরিত্রিকা সাহস করে সারহানের কাঁধে মাথা রাখলো। সারহান তাকে কিছু বলল না, মৌন রইল। অরিত্রিকা বাঁকা চোখে তাকিয়ে শুধালো, আপনি আমায় ভালোবাসেন? সারহান শান্ত স্বরে বলল, এই প্রশ্ন হঠাৎ। অরিত্রিকা গুছিয়ে উত্তর দিল, গতকাল হতে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, অনেক ভেবে উত্তর পেলাম না। হঠাৎ বিয়ের কথা বললেন কেন? সারহান সোজাসাপটা উত্তর দিল, ভালোবাসি তাই। অরিত্রিকা অপ্রত্যাশিত কথা শুনে স্তব্ধ হয়ে গেল। এটা কি শুনল? সারহান তাকে ভালোবাসে? বিশ্বাস হচ্ছে না তার। সবকিছুই স্বপ্নের মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? সারহান অরিত্রিকার কোমল হাতে মুঠোবন্দি করে মৃদু হেসে উঠে বলল, জানি না কখন তোকে দেখতে দেখতে ভালোবেসে ফেললাম, নিজেও বুঝলাম না। আমি যখন থেকে তোর মনে আমায় নিয়ে থাকা অনুভূতির কথা জেনেছি, তখন থেকে প্রতিটা দিন তোকে নিয়ে বিচলিত হয়েছি, নানা ভাবনায় ডুবে গিয়েছি। তুই আমায় ভালোবাসিস কিনা বোঝার চেষ্টা করছি। দিন যেতে লাগলো, সবশেষে বুঝলাম আমায় তুই কতটা ভালোবাসিস। ততদিনে আমি তোর প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম, ভালোবেসে ফেলেছিলাম তোকে। তুই আমার হয়ে সারা জীবন থাকিস, আমি তোকে আজীবন ভালোবেসে যাব। তোকে ঘিরেই তো আমার সুখ। অরিত্রিকা সকালতে আজ ভীষণ ব্যস্ত। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় চোপড় সারহানের রুমে এনে হাজির। এখন থেকে এই রুমটাই তো তার। অরিত্রিকার শাড়ির আঁচল কোমরে গুজে নিজ মনে কাজ চলছে। বিছানার উপর তার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা জিনিসও নিজ জায়গায় নেই। সে ঠিক করেছে আজ সব নিজের মতো সাজাবে। এলোমেলো রুম তাতে কি, সেদিকে তার খেয়াল নেই। অরিত্রিকা সারহানের আলমারি খুলল। আলমারি লক করা নেই, তাই খুলতে বেশ বেগ পেতে হলো না তার। পুরো আলমারি জুড়ে সারহানের কাপড় চোপড় রাখা। সে চোখ বুলিয়ে দেখে নিজে। চটপট সারহানের কাপড় চোপড় একপাশে গুছিয়ে রেখে নিজের জামা কাপড় পাশে গুছিয়ে রাখতে লাগলো। সারান রুমে ঢুকলেই কপালে ভাঁজ পড়ল। তার রুমে একই অবস্থা, পুরো রুম এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে রুমে যুদ্ধ হচ্ছে। সে কিছুটা এগিয়ে আসতে দেখতে পেল অরিত্রিকা বাড়ি সুশীল বউয়ের ন্যায় নিজের জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখছে। সে গিয়ে পেছনে দিকটা দাঁড়ালো, বুক হাত গুজে, সরু চোখে অবলোকন করছে সবটা। সে জানতো অরিত্রিকা হয়তো কোনো কাজ সুন্দর গুছিয়ে করতে পারে না, কিন্তু তার ধারণা ভুল। নিজের চোখে দেখছে সবটা। সারান বিছানায় বসে পড়ল, গলা ছেড়ে বলল, এগুলো কি হচ্ছে? আমার রুমে বেহাল দশা কেন? অরিত্রিকা হঠাৎ সারহানের কণ্ঠস্বর শুনে চমকে পিছনে তাকালো। অনেকটা ভয় পেয়েছে। সে দেখল সারহান তার দিকে ভুরু যুগল কুঁচকে দাঁড়িয়ে আছে। সে তো কাজে মগ্ন থাকায় বুঝতে পারেনি কখন সারহান এসেছে। অরিত্রিকা বুকে ফু দিয়ে বলল, আপনি তো আমায় ভয় পাইয়ে দিয়েছেন সারহান ভাই। সারহান অরিত্রিকাকে থামাতে বলে গুরুগম্ভীর কণ্ঠে উঠল, এই কারণেই কাজিনকে বিয়ে করতে নেই। কোনো কথা বলার সময় হাজবেন্ডকে ভাই বানিয়ে দেয়। অরিত্রিকা মুখ গোমড়া করে বলল, এতদিনের অভ্যাস কি সহজে যায়? এটা ঠিক হবে, আমার সময় লাগবে। সারহান ব্যঙ্গ করে বলল, সময় নিতে থাক। এমন না হয় আমাদের সন্তান হওয়ার পর তোর
এই ভাই ডাকার চক্করে আমায় না নিজের সন্তানের মামা ডেকে বসে। অরিত্রিকা লজ্জা লাগলো শুনে বারবার মুখ ফসকে ভাই বলে ফেলে সে। অরিত্রিকা লজ্জা ভাব নিয়ে বলো, আচ্ছা আর হবে না, এবার থেকে খেয়াল রাখবো। সারান বলো, মনে থেকে জানো, বাড়ির সবার সামনে ভাই ডেকে বসিস না আবার, তাহলে আর আমার প্রেস্টিজ থাকবে না। অরিত্রিকা মাথা দুলিয়ে সায় দিল, আবার কাজে লেগে বলল। সারান অগোচরে লাজে হাসতে লাগলো। সারান অরিত্রিকার দিকে পূর্ণ দৃষ্টি তাকালো। হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে অরিত্রিকা, চুল খোঁপা, পুরো পিঠ জুড়ে কৃষ্ণ বর্ণের চুলগুলো ছড়িয়ে আছে, চুলগুলো কোমো পড়েছে। গোলাপি শাড়িটা যেন খুব করে মানিয়েছে মেয়েটাকে, ছোট্ট বাচ্চা নেয় মেয়েটাকে আজ লাগছে। সারানের চোখে মুগ্ধতা চেয়ে আছে, বিমোহিত হয়ে তার অর্ধাঙ্গিনী বউরূপে দেখে তার একান্তই সুখ। মনের মাঝে শীতল হয়ে আসছে অজানা ভালোবাসা। ভালোবাসা মানুষটির স্নিগ্ধ রূপ বক্ষে পিঞ্জরে আঁচড় কেটে যাচ্ছে। সারান অতি শান্ত কণ্ঠে বলে উঠল, তোকে বা শাড়ি পরিহিত দেখে কেমন লাগছে জানিস? অরিত্রিকা তার জামা আলমারিতে রেখে কিছু ফিরে বলল, কেমন লাগছে? সারান মৃদু হেসে মুগ্ধ স্বরে বলল, আমার বউ বউ লাগছে। অরিত্রিকা থমকে গেল। সে স্থির নয়নে অবাক হয়ে সারানের দিকে তাকালো। সারান এখন তার দিকে উষ্ট্রকোণে হাসি রেখা টেনে তাকিয়ে আছে বিমোহিত হয়ে। অরিত্রিকার বুকের মাঝে ধুকপুক ধুকপুক করছে, শরীর শিরশির করে উঠল। আমার বউ বউ লাগছে কথাটি বাজতে লাগলো কানে। সে তার কল্পপুরুষের বউ, তার ভাবতে পারছে না সে। লজ্জায় তাকে আড়ষ্ট করে ফেলছে। সারান বিছানা থেকে উঠে দাঁড়ালো, হাতে থাকা ঘড়িতে সময় দেখে নিল, 10টা বেজে গেছে। পার্টি অফিসে যেতে হবে তাকে। সে শার্ট ঠিক করে নিয়ে আয়না দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। অরিত্রিকা চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। সারহান অরিত্রিকার চোখের সামনে তুড়ি বাজিয়ে কোমরে বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে হাজবেন্ডের হেল্প করো। অরিত্রিকা ভাবনার বাদ নিয়ে নড়ে চড়ে উঠল। কি হেল্প? সারহান বলল, আমার ফোনটা এনে দাও দাও। অরিত্রিকা তড়িঘড়ি করে বালিশের পাশ হতে ফোন নিয়ে যাবে এমন সময় সিম কোম্পানি মেসেজ আসলো। সে ফোনের দিকে এক পলক তাকিয়ে চমকে উঠল। সারহানের শার্টের হাতা ফোল্ড করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, কি হলো তে? অরিত্রিকা ফোন সারহানের দিকে বাড়িয়ে দিল। সারহান দ্রুত ফোন পকেটে পুরে নিল। সারহান বলল, সাবধানে থাকি, আমার আসতে 11টা বাজতে পারে, ততক্ষণ ইশরার কাছে থাকি। সারহান রুম থেকে বেরোতে যাবে এমন সময় অরিত্রিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনার ফোনে আমার শাড়ি পরার আগে ছবি ওয়ালপেপার দেওয়া কেন? এটা তো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে তুলেছিলাম, আপনি কোথায় পেলেন? সারান পিছু ফিরে তাকালো অরিত্রিকার দিকে। সে শীতল কণ্ঠে বলল, যে আমার মনে সবসময় বিরাজ করে তার ছবি ফোনের ওয়ালপেপারে থাকা অস্বাভাবিক কিছু নয়। আর তোর ছবি আমার ফোনে ছিল। সাদাত আমার ফোন দিয়ে তোর ছবি তুলেছিল। আরো অনেক ছবি আছে সেই দিনের, পেন ড্রাইভ আছে এগুলো। অরিত্রিকা বিস্মিত হয়ে বলল, 2.5 বছর আগের ছবি এখনো রেখেছেন? সারান স্বাভাবিকভাবে বলল, আমার পরিবারের সকল সদস্যের ছবি আমার কাছে আছে, সেই হিসাবে তোর ছবিও ছিল। অরিত্রিকা বলল, ও। সারান বলল, আসছি। অরিত্রিকা মুচকি হাসলো শুধু। অরিত্রিকা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে, সাথে এবং রান্না করছে রাতের জন্য। তানিয়া বেগম সাহায্য করছেন। অরিত্রিকা কিভাবে রান্না করছে তা খুব মনোযোগ দিয়ে দেখছে। তানিয়া বেগম তরকারি ধুতে ধুতে হেসে বলে, আমার পুত্রবধূ আজ হঠাৎ রান্না করেছে। অরিত্রিকা লজ্জা পেল। সে হেসে বলল, বড়মা তুমি না? আমি তো এমনি দেখতে এলাম কি কি রান্না করছে। সাথী বেগম মেয়েকে বলল, মা জননী অন্যদিন তো রান্নাঘরে আশেপাশে দেখি না আপনাকে। অরিত্রিকা মুখে কাচুমাচু করে বলল, অন্যদিন না আসলে কি হয়েছে, আজ তো এসেছি। তানিয়া বেগম তরকারি ধুয়ে বলল, তা বেশ করেছো, আমার বড় মা বললি। ভুলে যাস না আমি তোর মাই হই এখন, এখন থেকে মা বলে ডাকবি আমার। অরিত্রিকা আস্তে করে বলল, ঠিক আছে। তানিয়া বেগম বলল, সাদাত আর ইশরার কাছে যা রান্নাঘরে থাকার দরকার নেই। অরিত্রিকা চুপচাপ ডাইনিং রুমে সোফায় বসলো। ইশরা তার পাশেই বসে। অরিত্রিকা ইশরাকে বলল, মাথা ব্যথা কমেছে? সকালে তো অনেক ব্যথা করছিল। ইশরা বলল, ওষুধ খেয়েছি তাই কমেছে। অরিত্রিকা একটু রেগে বলল, এই নিষাদের বাচ্চার জন্য আজ তোর এই অবস্থা। এবার হাতের কাছে পেলে নাক ফাটিয়ে দিতাম। শয়তান লোক কোথাকার। সারাত সায় জানিয়ে বলল, আমিও।
এত বড় সাহস ওর! আমি তো ভাবতেই পারছি না ও নিশাদের মনে এসব ছিল। অরিত্রিকা বলল, আমি তো ভেবেছিলাম আমার পিছু ছেড়ে দিয়েছে। ঈশা মলিন স্বরে বলল, আমি তো ভেবেছিলাম মরেই যাব। অরিত্রিকা ধমকে বলল, এসব বলিস কেন? মুখে ভালো কথা নেই? ঈশা হেসে বলল, আছে তো। সারান ভাই ওই নিশাদকে যে মার মেরেছে, একদম পিটিয়ে সোজা করে দিয়েছে। সেই দৃশ্য কল্পনা করতে মন জুড়িয়ে যায় সাদাত। আর ঈশা অবাক হয়ে বলল, সারান ভাই? অরিত্রিকার জিভ কাটল। সাদাত বড়দের মতো ভাব নিয়ে বলে, নিজের হাজবেন্ডকে কেউ ভাই বলে? অরিত্রিকা বলল, আরে ভুল বলে ফেলেছি, আগে তো এই নামেই ডাকতাম, বুঝতে পারছি না কি বলে ডাকবো। ঈশা ভাবুক হয়ে বলল, মুভিতে দেখিস না হাজবেন্ডে ওগো কি গো এই শুনছো এমন করে ডাকে? তুইও ট্রাই করতে পারিস। অরিত্রিকা মুখ কুঁচকে বলল, এগুলো বলে কেউ ডাকে? সারাত ঈশার কথা শুনে হেসে উঠল। ঈশা চোখ বাঁকিয়ে বলে উঠল, এই হাসছিস কেন? সাদাত হাসতে হাসতে বলল, ওগো কি গো এগুলো শুনে অদ্ভুত ডাক সব। অরিত্রিকা হতাশ হয়ে বলল, তাহলে নাম ধরে ডাকবো? সাদাত বলে উঠল, এই না দেখা যাবে তোকে না বেয়াদব বলে চড় মেরে দেয়। অরিত্রিকা ভুরু কুঁচকে বলল, আমার রেসপেক্ট দিয়ে কথা বলো দেবরজি, ভুলে যেও না আমি তোমার ভাবি হই। সাদা চোখ গোল গোল করে অরিত্রিকার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ঈশা মিটিমিটি হাসল। সাদাত অবাক হওয়ার ভান করে বলল, তাই নাকি ভাবিজি? অরিত্রিকা হেসে বলল, জি। সাদাত হু হু করে হেসে উঠল। ঈশাও যোগ দিল হাসায়। সারা বাড়ি ফিরেছে একটু আগে। রাজনৈতিক কাজের চাপে সারাদিন কিভাবে পার হয়ে যায় বুঝতে পারছে না সে। তার উপরে আবিরের দলের কয়েকজনের কাছে আটকে বিষয়টি জানিয়ে দিয়েছে। সবাই অভিনন্দন জানিয়েছে। সে আকুতের বিষয়টা পাবলিক করতে নিষেধ করেছিল, কিন্তু আবির বলে দিয়েছে। এতে বিরক্ত হয়েছে সে। এত কাজের চাপে ভুলে বসেছিল সে এখন বিবাহিত, বাড়িতে নতুন বউ আছে, বাড়ি ফেরা দরকার। সারান ফিরে এসে ডিভানে বসলো। মাথা ব্যথা করছে তার। অরিত্রিকা কফি আনতে পাঠিয়েছে সে। অরিত্রিকা কফি হাতে প্রবেশ করলো, তখনই দ্রুত পায়ে এগিয়ে এলো সারানের দিকে। সারান সামনে কফির মগ বাড়িয়ে দিল। সারান মগ্ন হাত নিয়ে কফিতে চুমুক দিল। অরিত্রিকা তখনই গদগদ ভাব নিয়ে বলল, ওগো শুনছো কফিটা কেমন হয়েছে গো? সারান অরিত্রিকার সম্বোধন শুনে কেসে উঠল। অরিত্রিকা চমকে গিয়ে বলল, ওগো কি হলো তোমার? হঠাৎ গলা কফে আটকে গেল কিভাবে? সারান স্বাভাবিক হয়ে বিস্মিত হয়ে বলল, এগুলো কি বলছিস তুই? অরিত্রিকা শাড়ির আঁচল টেনে লাজুক হেসে বলল, আপনাকে ডাকছি তো। সারান গম্ভীর কণ্ঠে বলল, এমন আজব নামে কে ডাকে? অরিত্রিকা বলল, মুভিতে তো এভাবেই ডাকে। তাই তো বলছি, এখন তো মানে আগে যা বলতাম তা বলা যাবে না, তাই এগুলো বল। সারান চুপ করে গেল, বিরক্ত হলো কিছুটা। এমন উদ্ভট নামে কেউ ডাকে? অরিত্রিকা আবার বলে উঠল, হে গো, আজ অনেক প্রেসার ছিল বুঝি? 12টা বাজলো যে আসতে। সারান গম্ভীর কণ্ঠে ছোট্ট করে উত্তর দিল, হুম। সারানের মুখ গম্ভীর। ওগো হে গো শুনছো এগুলো এখনকার দিনে কেউ বলে? কি বলবে তাও বাংলা মুভি থেকে জানতে হবে। আজব কারবার। সারান ওসব আর না ভেবে কফি শেষ করে বলল, কফিটা টেস্ট হয়েছে। অরিত্রিকা বলে, সত্যি বলছো গো? সারান দীর্ঘ শ্বাস টেনে বিরক্ত নিয়ে বলল, হুম। 1.5 মাস পর দেখতে দেখতে পেরিয়েছে দিন, সপ্তাহ, মাস। নদীর স্রোতের ন্যায় চোখের পলকেই 1.5 মাস পেরিয়ে গেল। চৌধুরী বাড়ির সকলের জীবন নতুন ধারা চলছে। হাসি আনন্দ মিশে দিন কাটছে তাদের। আজ রাজশাহী 1 আসনের ভোট অনুষ্ঠিত হয়েছে। স্থগিত ভোট নতুন করে গ্রহণ করা হয়েছে। প্রাক্তন এমপি মহোদয় মারা যাওয়ার কারণে সারহান এমপি পদে নির্বাচন করে। ছাত্র রাজনীতিতে সুনাম কুড়িয়েছে অনেক আগেই। এখন জনগণের পরিচিত মুখ হওয়ার তার সকলের ভালোবাসার জন্য বিপুল ভোটে জয়লাভ করেছে। দলের সকলের মুখে ফুটে উঠেছে হাসি। যোগ্য প্রার্থীর জনসেবা করার জন্য নির্বাচন করতে পেরে সাধারণ মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ আজ আনন্দিত। টিভি হেডলাইন জুড়ে রাজশাহী 1 আসনের নবনির্বাচিত এমপি সারহান চৌধুরীর নাম দেখাচ্ছে। টিভির এক কোণে হাস্যকর ছবিও দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মের নেতা, আইডল হিসেবে অনেকে সম্বোধনও করেছে। বিভিন্ন স্থানে ভোটের কেন্দ্রে
ভিডিও প্রকাশ করা হয়েছে। ভোট কেন্দ্রে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, ভোট সুন্দরভাবে হয়েছে, কোনো দুর্নীতি হয়নি বলে পুলিশ মিডিয়াকে বলেছে। সাংবাদিক দলের বিভিন্ন নেতা আছে, তাদের মতামত জানতে চাইছেন। সকলে হাসিমুখে নিজের আনন্দ প্রকাশ করছে। ইতিমধ্যে সারান এমপি জয়লাভের জন্য রাত 11টার পরে আনন্দ শোভাযাত্রা করছেন অনেকেই। তরুণরা বেশি উৎসাহিত হয়ে আছে প্রিয় নেতাকে এমপি হিসেবে পেয়ে। আশরাফ সাহেব আর আজমল সাহেবের মুখ প্রাপ্তির হাসি। দুজনেই ভোটের শেষে খবরাখবর দেখছেন। রাজনীতির নেতাদের মুখে সারহানের প্রশংসা শুনে দুজনে আনন্দিত অনেক। চৌধুরী বাড়ির বড় ছেলে রাজনীতিতে বড় একটা স্থান জুড়ে রয়েছে, এতেই সকলে উচ্ছ্বাসিত। সাথী বেগম আর তানিয়া বেগম সোফায়, তাদের মাঝে এখন স্বস্তি ফিরেছে। ভোটের কারণে সকলে চিন্তিত ছিলেন সারহানকে নিয়ে। ভোট মানে দ্বন্দ্ব, মারামারি, খুনাখুনি, বিশৃঙ্খলা, আতঙ্ক। সবকিছু আগেই সারহান এক জনসভায় গিয়েছিল। সেখানে অপর দলের লোক এসে উগ্র ব্যবহার করে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে মারামারি শুরু করে দেয়। দুপক্ষে বেশ কয়েকজন আহত হয়, তাদের হাসপাতালে অ্যাডমিট করা হয়। সারহান কৌশলে নিজেকে এসবে জড়ায়নি। পরবর্তীতে তদন্ত জানা যায়, সারহানকে মামলা করার মূল উদ্দেশ্য ছিল অপরপক্ষের দলের। এসব নিয়ে বাড়িতে প্রতিটি সদস্য চিন্তিত ছিল। সারহানের সাথে তারাও সতর্ক থাকে। স্ত্রীকে দেখে হেসে বললেন, দেখেছো, আমার ছেলে এমপি হয়েছে, একেই বলে বাপ কে বেটা। তানিয়া বেগম তেরা স্বরে বললেন, এখন তো আপনার ছেলেই হবে। অন্য কোনো দোষ দেখলেতে বলতেন ওটা তোমার ছেলে। আশরাফ সাহেব কপাল কুঁচকে বলল, সব সময় এত কথা জিলাপির মতো পেঁচাও কেন? তানিয়া বেগম মুখ বাঁকিয়ে বললেন, আপনি পেঁচান কথা, আমি না। আশরাফ সাহেব আর কিছু বললেন না। তানিয়া বেগমকে কিছুই বলেনি, এখন রাগ করবে। আজমল সাহেব আর সাথী বেগম হাসছে। ছোট বিষয় নিয়ে মাঝে মধ্যে এরকম ঝগড়া দেখে হয় তাদের। আশরাফ সাহেব বললেন, বিআই সাহেব, আপনার মেয়ে জামাই তো এমপি হয়ে গেল, মিষ্টির ব্যবস্থা করুন দ্রুত। আজমল সাহেব তা শুনে হেসে উঠল, হাসি বজায় রেখে বলল, বিআই সাহেব, তা আর বলতে হয় নাকি, আমি তো মিষ্টি আনতে বলছি মজলুকে, কিছুক্ষণ পরে মিষ্টি নিয়ে হাজির হবে। বা ছেলের শ্বশুর তো বহুত ফাস্ট। তা আর বলে, এইদিকে দলের নেতারা কল দিচ্ছে আমার। সারান নাকি কল তুলছে না। 12টা বেজে গেছে, ছেলেটা এখনো আসছে না কেন? চিন্তা করবে না, সারান একটু ব্যস্ত আছে, একটু পরেই চলে আসবে। ও, আশরাফ সাহেব পত্রিকা দেখতে না পেয়ে বলো, আমার মেয়েটা দেখতে পাচ্ছি না। কোথায় সে? সাথী বেগম বলেন, ভাইজান, আজ বিকেলে ইশরা এসে সাথে আছে, ডেকে এসেছি, এখনই আসবে দুজন। আশরাফ সাহেব বলেন, বুঝলাম, কিন্তু সাদাত কই? বিকেল থেকেই তো দেখছি না। আজ কতবার করে বললাম বাহিরে যাওয়ার দরকার নেই। বাহিরে ভোট কেন্দ্র ছিল উত্তপ্ত, এই ছেলে একটা কথাও শোনে না। সাদাত বাইর হতে বাড়িতে প্রবেশ করতে বাবা কথা শুনল। সে আস্তে আস্তে বলল, আমার কথা বলছো? সকলেই সাদাতের দিকে তাকালো। সাদাত হেলে দুলে এসে বাবার পাশে বসলো। আশরাফ সাহেব গম্ভীর কণ্ঠে বলল, এত রাতে কই থেকে আসছো? সাদাত ক্লান্ত স্বরে বলল, ভাই ডেকেছিল আমায়। আশরাফ সাহেব সরু চোখে তাকিয়ে বলেন, সারহান কেন ডাকবে তোমায়? সাদাত বলল, একটা কাজ ছিল আমার আর ভাইয়ের ব্যাপারে, বুঝলে? এসব আমাকে না বলে ভাইকে জিজ্ঞেস করো। আশরাফ সাহেব শুনে বলেন, সারহান কোথায়? ভাইয়া বাহিরে দাঁড়িয়ে আবির ভাই এবং ইনান ভাইয়ের সাথে কথা বলছে। অরেত্রিকা আর ঈর্ষা সিঁড়ি বেয়ে নিচে নামলো। অরেত্রিকা ডাইনিং রুমে চোখ বুলালো। সারানকে না দেখে আশাহত হলো সে। মুখ ভার করে সে সবার কাছে এগিয়ে এলো। এই 1.5 মাস সারান রাজনৈতিক কাজে ভীষণ ব্যস্ত ছিল। সকলে বাড়ি থেকে বের হতো, রাত 12টার পর আসতো। অরেত্রিকা তৃষ্ণার্ত প্রতীকের ন্যায় শ্যাম মানবের আসার প্রতীক্ষায় থাকতো। কখন আসবে মানবটি? তাকে দেখে চক্ষু শীতল করবে সে। দীর্ঘ সময় পর প্রেমিক পুরুষের সাথে কথা সে এই ভাবনা নিয়ে দিন পার হতো তার। অরেত্রিকা আর ঈশরা ডাইনিং রুমে একপাশে এসে দাঁড়ালো। সারহান তখন প্রবেশ করলো। অনেকটা ক্লান্ত সে। শুভ্র পাঞ্জাবি ঘামান্ত শরীরে, সুঠান দেহে শরীরে আষ্টে পৃষ্ঠে লেগে আছে, কপালও বিন্দু বিন্দু ঘাম জমেছে, চুল একটু আগোছালো, মুখ গম্ভীর। সারহান
সামনে তাকাতে দেখতে পেল পরিবারের সকলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তা দেখে সারাহানের মুখ স্বাভাবিক হয়ে উঠল। সে এগিয়ে গেল সবার দিকে। সে সবার কাছে যেতে পরিবারের সকলে হাসি মুখে অভিনন্দন জানাতে লাগলো। আজমল সাহেব আর আশরাফ সাহেব সারাহানকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে। সারাহানও উত্তর দিচ্ছে। অরেত্রিকা সারাহানের অপলক দৃষ্টি তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে কতদিন পর মানুষটি দেখছে। সারাহান মুখ থেকে বিচলিত হলো মন। তার ইচ্ছে হচ্ছে সারাহানের ঘামান্ত মুখ শাড়ির আঁচল দিয়ে সযত্নে মুছে দিতে। নিজ ইচ্ছে দমিয়ে রাখলো অরেত্রিকা। মনে হচ্ছে সারাহান অনেক ক্লান্ত। সে অপলক দেখে রান্নাঘরে শরবত বানাতে গেল। সারাহানের দৃষ্টিগোচর হলো না সেই দৃশ্য। সব ক্লান্তি যেন প্রশান্তি রূপ নিয়ে মুহূর্তেই। অব্যক্ত কথাগুলো এক নিমিষে বুঝে নিয়েছে কেমন। অরিত্রিকা বয়সে ছোট হলেও তার ভালোবাসা অনেক দূর। তার মতো কঠোর মনের মানুষও অরিত্রিকার কারণে প্রেমিক পুরুষ হয়ে যায়। আজ আকাশে চাঁদ উঠেছে। গোলাকৃত থালার ন্যায় চাঁদের আকৃতি। চাঁদের আলোয় পুরো আকাশ আলোকিত হয়ে আছে। সেই আলো শহরকেও আলোয় পরিপূর্ণ করে তুলছে। হালকা হাওয়া বইছে চারদিকে। গাছগুলো নড়ে উঠেছে। অরিত্রিকা ছাদের দোলনায় বসে দোল খাচ্ছে। দৃষ্টি আকাশের পানে এক ধ্যানে চাঁদকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। হালকা হওয়ায় শাড়ির আঁচল থেমে থেমে নড়ছে। সারান মোহনীয় দৃষ্টিতে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। চাঁদের স্নিগ্ধ আলো অরেত্রিকার স্নিগ্ধ গোলাপের ন্যায় লাগছে। সে যেন এই রূপে বারবার মুগ্ধ হচ্ছে। মুগ্ধতা পরশে যেন দীপ্তিমান হচ্ছে বক্ষস্থল। মোহনাচ্ছন্ন নয়নে দীর্ঘ সময় ধরে সে তাকিয়ে আছে। সে তো প্রিয় মানুষটির সৌন্দর্যে প্রেমে পড়েনি। সৌন্দর্য দেখে কখনো প্রেম করা যায় না। মায়া থেকে সৃষ্টি হয় প্রণয়। আর প্রণয় আগমন কোনো মানুষের জীবনে হঠাৎ আসে না। তখন থেকেই নতুন করে সবকিছু শুরু হয়। অরিত্রিকা আকাশ হতে দৃষ্টি নামিয়ে সারাহানের দিকে তাকালো। সারাহানকে তার দিকে অপলক তাকিয়ে থাকতে দেখে উষ্ণ নয়নে ফুটে উঠল হাসি। প্রেমিক পুরুষের চাউনিতে এত মুগ্ধতা। সেখানে নেই কোনো বাসনা, আছে শুধু ভালোবাসা, ভালো লাগা, মুগ্ধ। অরিত্রিকা ভুরু নাচিয়ে মৃদু হেসে বলল, কি দেখছেন এমপি সাহেব? সারাহানের ঘোর ভাঙল। যেন অরিত্রিকা বলা সম্বোধন তার কানে পৌঁছেছে। নতুন ডাক নামটা যেন প্রেয়সীর মুখ সুমিষ্ট শোনালো যেন। নতুন ডাক নামটা সারাহান অনেক বেশি ভালো লেগেছে। সারাহান স্বাভাবিকভাবে বসে চমৎকার হেসে বলল, এমপি সাহেব তার স্নিগ্ধময়ী রূপে প্রেয়সীকে দেখছে। অরিত্রিকা খিলখিলে হেসে উঠল। হাস্যকর ধ্বনি পুরো ছাদ জুড়ে প্রতিধ্বনিত হলো। সারাহান অরিত্রিকার হাস্যরত মুখের দিকে বিমোহিত নয়নে তাকিয়ে রইল। অরিত্রিকা হাসি থামিয়ে বলল, প্রেয়সীকে আজ নতুন দেখছেন নাকি এমপি সাহেব? সারাহান ঠোঁট টিপে হেসে বলল, প্রেয়সীকে তো এতদিন দেখেছি, কিন্তু নয়ন ভরে দেখতে পারি সময় স্বল্পতার কারণে। তাই আজ চন্দ্রবিলাসের কাজে লাগিয়ে পুষিয়ে নিলাম। অরিত্রিকা হেসে বলল, তাই নাকি? আমি ভেবেছিলাম আপনি ব্যস্ততা ভুলে বসেছেন বাড়িতে, আপনার নববিবাহিত বউ আছে। সারাহান শীতল কণ্ঠে বলল, আমার প্রিয়তম মুখকে কখনো ভোলা সম্ভব না। তুই নামক সুখের কারণে আমি আজ পরিপূর্ণ। ব্যস্ত থাকলেও তোর অনুপস্থিতিতে আমার হৃদয়ে তুই বিচরণ করছিস। মস্তিষ্ক জুড়ে তুই ছিলি। প্রতিনিয়ত মনে পড়ছে তোকে। এই মুহূর্তে তুই ছাড়া থাকার কথা ভাবলে দম বন্ধ হয়ে আসে। তোকে এতটা ভালোবাসলাম কি করে? অরিত্রিকা লাজুক হেসে মিহি কণ্ঠে বলে উঠল, জানি না। দুজনের মাঝেই পিনপিনে নীরবতা বিরাজ করছে। দুজনের দৃষ্টি দুজনের দিকে আবদ্ধ। মৃদু শীতল হাওয়া দুজনকে ছুঁয়ে যাচ্ছে। সেদিকে কারো খেয়াল নেই। দুজনে নিজ মনে চলা নানা ভাবনার বিভোর। অরিত্রিকা দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞেস করল, আপনার আসতে এত দেরি হলো কেন আজ? আমায় তো 10:30টার সময় টেক্সট দিয়ে বলেছিলেন বাড়ি আসতেছি। সারাহান অদূরে তাকিয়ে বলল, থানায় গিয়েছিলাম। অরিত্রিকা চমকে বলল, থানায় কেন? সারাহান বলল, মিহিকে হেল্প করার জন্য গিয়েছিলাম। অরিত্রিকা প্রথমে বুঝল না। কিছুক্ষণ পর মিহির কথা মনে পড়তে বলে উঠল, মিহি আপু? ও নিশাদের ফ্রেন্ড? সারাহান ছোট্ট করে বলল, হুম। অরিত্রিকা কিছুটা রেগে বলল, আপনি তাকে হেল্প করতে গিয়েছেন? সারাহান অরিত্রিকার দিকে তাকালো। সে বুঝলো অরিত্রিকা রেগে গেছে। সারাহান শান্ত কণ্ঠে বলে উঠল, সারাহান কখনো কারো ঋণ অপূর্ণ রাখে না। মিহির ক্ষেত্র তাই। মিহি আমাকে হেল্প করে ঋণী করে রেখেছিল। আমি হেল্প করে সেই ঋণ পরিশোধ করে দিয়েছি। ব্যাস এতটুকুই। অরিত্রিকা গমগমে কণ্ঠে বলল, কিসের ঋণ আর কি হেল্প করেছেন?
নিশাত কিডন্যাপ করেছিল তোকে। ঝড় বৃষ্টির কারণে পুলিশ আমার কোনো সোর্স আমি কাজে লাগাতে পারিনি। ভোরের দিকে থানা থেকে বের হয়ে নিশাতের বাড়িতে যাওয়ার পথে কেউ একজন আমায় কল করে। তুই কই আছিস সব ডিটেলস বলে। আমি বিশ্বাস করিনি প্রথমে, কিন্তু পরে হোয়াটসঅ্যাপ তোর পিক পাঠায়। আমি শিওর হয়ে যাই বরগুনায় আছিস। তারপর কাহিনী সব জানা তোর। এবার বল, কে কল করেছিল? কলটা মিহি করেছিল। অরিত্রিকটা বাকরুদ্ধ হয়ে গেছে। এটা সে কি শুনল? নিশাতের ফ্রেন্ড সকলে অগোচরে থেকে তাকে হেল্প করছে, কিন্তু মিহি তো বলেছিল ফোন নেই তার কাছে। সবকিছু গোলমেলে লাগছে তার কাছে। মিহি আপু বলেছিল ফোন নেই তার কাছে। নিশাদের চোখ বাড়িয়ে ছিল, তাই বলেছে। সুযোগ পেয়ে কল করে বলেছিল আমার। ও তো মিহি আপুকে হেল্প করতে থানায় গিয়েছিলেন কেন? নিশাদ আজ জামিন পেয়েছে, কিন্তু রাতে থানা থেকে মুক্তি পেয়েছে। জামিন আমি করিয়ে নিশাদকে। অরিত্রিকার চোখ গরম করে বলল, নিশাদের জামিন কেন করালেন? আবার যদি একই ঘটনা ঘটে? সারান শান্ত কণ্ঠে বলল, উফ, এখন আর এমন কিছু করবে না। ঘরের বউ রেখে অন্য মেয়ের দিকে তাকালে বউ পিটিয়ে বাড়ি ছাড়া করবে। অরিত্রিকা এক ধাক্কা খেল। বউ মানে? নিষাদ বিয়ে করেছে? কখন, কাকে? অরিত্রিকা বিস্মিত হয়ে বলল, বউ রিশাদ ছাগল কবে বিয়ে করলো? আর কাকে বিয়ে করলো? সারান এই কথা শুনে হাসি আটকে বলল, আজ মিহির সাথে নিশাদের বিয়ে হয়েছে। আমিও ছিলাম সেখানে, তাই বাড়ি আসতে দেরি হয়েছে। অরিত্রিকার কথা বলে ভুলে গেছে যেন। মিহির সাথে নিশাদের বিয়ে কিভাবে সম্ভব? সারান আবার বলে উঠল, মিহি নিশাদকে আগে থেকে ভালোবাসতো। নিশাদ যেন পাত্তা দেয়নি। মিহি ভালোবাসার কোনো স্বার্থ ছিল না, তাই তো নিশাদকে সারা জীবনে যেন পেয়ে গেল। শুধু নিশাদের শত্রুতার কারণে কয়েকটা বাজে ঘটনা ঘটেছে। অর্পিতা নিঃসন্দেহে দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি কেস তুলে নিয়েছেন? সারহান উস্তর আঁকিয়ে হেসে বলল, না, জামিন করিয়েছি, শুধু কেস চলবে। অপরাধের শাস্তি তো পেতেই হবে। আমার কলিজায় হাত দিয়েছে, মাসুল তো গুনতেই হবে। অরিত্রিকা জোরে শ্বাস টেনে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ভালো হয়েছে বিয়ে হয়েছে। এবার বাইরে কোনো মেয়ের দিকে তাকালেই মেহি আপু ঝাড়ু পেটা করবে। সারান কিছু বলল না। অরিত্রিকা নিশাদের কে বকে চলেছে তা সে শুনছে আর মনে মনে হাসছে। অরিত্রিকা কিছুটা সময় পার দোলনা থেকে উঠে ছাদের রেলিং এর কাছে গিয়ে দাঁড়ালো। সে খেয়াল করলো চাঁদের আলোয় হাতের আঙ্গুল থাকা স্বর্ণের আংটিটা চকচক করছে। স্পষ্ট মানুষের অভয় দৃশ্যমান হচ্ছে। তার হাতে তালু রেখাগুলো বোঝা যাচ্ছে। আশেপাশে সকল বিল্ডিং লাইট অফ করা, সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু ঘুম নেই একজোড়া কপোত-কপোতি। তারা আজ নিজেদের প্রণয়ক্ষণ কাটাতে ব্যস্ত। সারান এসে অরিত্রিকার পাশে দাঁড়ালো। অরিত্রিকা বলে উঠল, আপনি আমায় এখনো তুই বলে ডাকেন কেন? আগে তো ডেকেছি, ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। সারান অরিত্রিকার দিকে অদ্ভুত দৃষ্টি ফেলিয়ে তাকালো। বিচক্ষণতা দিয়ে বোঝার চেষ্টা করলো এই কথার মর্মার্থ। কিছুটা ভাবতেই বুঝতে ফেলল সে। সারান ভরাট কণ্ঠে বলল, কেন? তুই ডাক পছন্দ না? অরিত্রিকা ভরকে গিয়ে, আমি কখন বললাম পছন্দ না? তুই বলে সম্বোধন করি, কারণ এটা অত্যন্ত আপন লাগে আমার কাছে। তুই কাদের বলে জানিস? কোনো মানুষকে যখন খুব আপন ভাবে তখন তারা তুই বলে ডাকে। আর তুই তো আমার হৃদয়স্পর্শী প্রণয় সুখ, যাকে আমি আমার বক্ষস্থলে আগলে রাখি সবসময়। এতটা আপন বলে তুই বলে তোকে। যদি সম্বোধন ভালো না রাখে চেঞ্জ করব। না না, আপনি আপনার মনের মতো ডাকবেন, সমস্যা নেই। অরিত্রিকা আজ খুশিতে আত্মহারা। কল্পপুরুষের ভালোবাসা সিক্ত হয়ে আজ সে ভাগ্যবতী। কতজন নিজের ভালোবাসা মানুষকে পবিত্রভাবে পায়। মাঝে মাঝে ভাগ্যবতী মনে হয় নিজেকে, নিজের কাছে। ভালোবাসার মানুষটি যদি সঠিক হয় তাহলে জীবন সুখ মিশ্রিত হয়। কিশোরী মনে ভালোবাসা মানুষটি তার পুরো জীবনের ভালোবাসা যত্নে মরিয়ে দিয়েছে। অরিত্রিকা ভাবনার মাঝে সারান অরিত্রিকার পিছনে হাত ঝরিয়ে অরিত্রিকার কাঁধে বারবার চিবুকে স্পর্শ করালো। অরিত্রিকা চমকে গিয়ে নিজেকে সামলে নিয়ে নিজেকে চেনা স্পর্শ বুঝলো এটা সারান। শীতল শিহরণ বয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। রাত ৩টা বাজে। আর কতক্ষণ ছাদে থাকবি? ঘুম ধরেনি?
আর একটু থাকি। আর বায়না না, নিচে চল, এত রাতে জাগতে নেই। আর একটু থাকি প্লিজ। সারহান অরিত্রিকার আহ্লাদের কথা শুনে চুপ করে গেল। সে এই ১.৫ মাসে অরিত্রিকাকে সময় দিতে পারেনি। আজ যেহেতু বায়না করেছে তাই আর বারণ করে মন চাইল না তার। অরিত্রিকা হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আকাশ দেখছে। চাঁদের আশেপাশে তারা মেলা লেগেছে, অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। সারান আজ নিশ্চিত অরিত্রিকাকে সে সময় না দিতে পারল রাতে আসলে প্রেয়সীর বক্ষে আলগে রেখে জড়িয়ে ঘুমায়নি এমন একটা রাতও বোধহয় নেই। অরিত্রিকা সংকোচনবিহীন তার কল্পপুরুষের বক্ষে মাথা রেখে ঘুমে বিভোর হয়ে যেত। সারহান অরিত্রিকার গালে অতি সন্তর্পণে ভালোবাসার পরশ এঁকে দিল। অরিত্রিকা হঠাৎ ছোঁয়াতে থমকে গেল যেন। সে ঘাবড়ে বাঁকিয়ে সারহানের দিকে তাকালো। সারহান ঠোঁটে হাসি রেখা। সারহান অরিত্রিকাকে ছেড়ে দিয়ে বলল, কি দেখছিস? অরিত্রিকা বলে উঠল, আপনাকে। সারহান ভাব নিয়ে বলল, এভাবে তাকিয়ে থাকিস কেন? আই নো আমি হ্যান্ডসাম, তাই বলে চোখ গিলে খাবি নাকি? অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, আমার বরকে আমি ১০০ বার দেখবো, তাতে আপনার কি? আপনার অসুবিধা হলে অন্যদিকে তাকিয়ে থাকুন। সারান হেসে ফেলে শুনে। অরিত্রিকা চঞ্চল ধাঁচের কথাগুলো ভালো লাগছিল শুনতে। এই ১ মাসে অভ্যাস হয়ে গেল। অরিত্রিকা গম্ভীর কণ্ঠে বলল, একটু নিচু হন। সারহান ভুরু যুগল কুঁচকে বলল, কেন? আমি বলছি তাই। সারান কথা মতো নিচু হলো একটু। অরিত্রিকা দুহাতে সারানের গালে রাখলো। এহেন কাণ্ডে বিস্মিত হলো সারান। অরিত্রিকা কি করতে চাইছে বুঝতে পারছে না সে। এর আগে কখনো এমন কিছু করেনি। অরিত্রিকা আজ হঠাৎ কি হলো? অরিত্রিকা হাত কাঁপছে। এই প্রথম সে সারহানের গালে স্পর্শ করছে। ভিতরে ভিতরে সে অনেক নার্ভাস, তবু নিজেকে স্বাভাবিক রাখছে। অরিত্রিকা উষ্ঠ ভিজে সারহানের চক্ষুদায় তার দৃষ্টি রেখে মিহি কণ্ঠে আওড়ালো, আপনি আমার প্রিয়তম সুখ। আপনি কিনা আমি অপূর্ণ, আপনি নামক প্রণয়ে আসক্ত আমি। আপনাকে বড্ড ভালোবাসি, সারা জীবন আপনাকে ভালোবেসে যেতে চাই। এইভাবে আমাকে ভালোবেসে আলগে রাখবেন আপনার পক্ষে। আমি প্রণয়ী হয়ে রয়ে যাব আপনার সেই মনের মাঝারে। আমি আপনাকে বড্ড ভালোবাসি এমপি সাহেব। আমার সারা জীবন ভালোবাসার যত্ন আলগে রাখবেন তো? এভাবেই ভালোবাসবেন তো এমপি সাহেব? অরিত্রিকার কণ্ঠে আকুলতা। মনে হয়তো তাকে হারানোর ভয় কাজ করছে। সারানের কাছে কথাগুলো বড্ড করুণ শোনালো। বিচলিত হলো তার অন্তঃকরণ। সারান আবেগবিস্মিত কণ্ঠে বলল, প্রণয় সন্ধিতে এসে বুঝেছি তুই কিনা আমি অপূর্ণ। তুই নামক ব্যতীতে ভুগছি দিনের পর দিন। তুই নামক প্রণয়ে ডুবে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। সারাদিন সারা জীবন তোকে নিজের কাছে রাখতে চাই, ভালোবাসতে চাই, আগলে রাখতে চাই। তুই আমার হয়ে থাকিস, আমি তোর হয়ে থাকবো। ভালোবাসি তোকে। তুই শুনছিস ফায়েজ? এই গুরুগম্ভীর রকচাটা কঠিন মনে সারহান তোকে ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। অরিত্রিকা চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। সারহানের অনুভূতি তার কাছে অনেকটাই অপ্রকাশিত রয়ে যায়। সারহানের বলা এক একটা কথা বুকের মাঝে কাঁপন ধরিয়ে দিয়েছে। ভালোবাসলে প্রণয় দহনে পুড়তে হয় একটু হলেও। তার গাল গড়িয়ে পড়ল অশ্রু। এই অশ্রু ভালোবাসার পূর্ণতা। অরিত্রিকা সারহানের গালের ঠোঁট ছোঁয়ালো। সারহান স্মিত হাসল তা দেখে। অরিত্রিকা আবেগপ্রবণ হয়ে সারহানের বক্ষে মাথা রেখে দুহাতে জড়িয়ে ধরল। সারহানও প্রেয়সীকে দুহাতে আলগে নিল। অরিত্রিকা নীরবে অশ্রু ফেলল। সারহান বুঝল অরিত্রিকা আবেগপ্রবণ হয়ে কান্না করছে। এতে মনের মাঝে অস্থিরতা কাজ করছে সারহানের। অরিত্রিকা কান্না বুকের মাঝে সূক্ষ্ম ব্যথা অনুভব হচ্ছে। সহ্য হচ্ছে না প্রেয়সীর কান্না, তবুও চুপ রইল। সারহান নীরবতা ভেঙে বলল, কি হয়েছে? এত আপসেট হয়ে আছিস? অরিত্রিকা মলিন কণ্ঠে বলল, আপনি রাজনীতির কাজে জড়িত। আপনাকে নিয়ে আমি সবসময় টেনশনে থাকি। এখন আপনি এমপি হয়েছেন, এতে আমার ভয়ের মাত্রা বেড়ে গেছে। প্রাক্তন এমপি কি হয়েছিল বারবার মনে পড়ছে। আমি আপনাকে হারাতে চাই না, সারা জীবন আপনার সাথে থাকতে চাই। সারান দীর্ঘশ্বাস ফেলল, বোঝানোর স্বরে বলল, আমার কিছু হবে না। ওনার ভাগ্য খারাপ ছিল তাই মারা গিয়েছে। এটা নিয়ে আর টেনশন করিস না। ভাগ্য যা আছে তাই হবে। যদি তোর সাথে জীবনের পথ চলা সুগম হয় তাহলে আমাদের কেউ আলাদা করতে পারবে না।
এতটুকু ভরসা কর আমার। অরিত্রিকা মনোযোগ দিয়ে শুনল শুধু। কিছুটা সময় পর ধীরে বলে উঠল, চলুন নিচে যাই। সারানের কর্ণকুহে তা পৌঁছালো। সে তখনই এই মুহূর্তে দেরি না করে অরিত্রিকার কোলে তুলে নিল। অরিত্রিকার ভয়ে সারান গলা জড়িয়ে ধরল। অরিত্রিকা খিচে যাওয়া মুখে বলল, আরেকটু হলে পরে যেতাম তো। সারাহান প্রত্যুত্তর করল, তোর এমপি সাহেব তোকে কখনোই পড়তে দিবে না। অরিত্রিকা সারানের পানে সতৃষ্ণ নয়নে তাকালো। ভয় কমে এসেছে তার। সারাহান এক পলক অরিত্রিকার ভীত মুখশ্রীর দিকে তাকিয়ে এগিয়ে গেল সিঁড়ির ঘরের দিকে। অরিত্রিকা সারানের গলা জড়িয়ে নিল দুহাতে। গল্পটি ভালো লাগলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন গল্পের সাথে।